আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের একটা ব্যতিক্রমী লাইভ আমি যেটাকে বলে থাকি। কারণ আমরা বিগত সালগুলোতে বা বিগত সময়গুলোতে আমরা যে লাইভগুলো করতাম সেখানে আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলতাম। আজকে আমরা স্পেশালি জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি। আমরা একটু সময় চেয়ে নেব যাতে আমাদের লাইভে সবাই পার্টিসিপেন্ট যারা আছে সবাই অংশগ্রহণ করতে পারে। এজন্য আমরা সবাই অপেক্ষা করি। আর এখন পর্যন্ত যারা যারা আমার লাইভে অংশগ্রহণ করেছেন কাইন্ডলি নিজ টাইম লাইনে আজকের এই লাইভটি একটু শেয়ার করে রাখেন, কারণ অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। একটু সময় নেন সবাই। আমরা একটু সময় নেব যাতে আজকে লাইভে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সবার প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দেব একটা লাইভে, যাতে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন না থাকে। এর জন্য সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করো আমাদের। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আর যারা যেখান থেকে অংশগ্রহণ করেছো আজকে লাইভে সবাই একটু কমেন্টে জানাও যে আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আর দেরি কেন, আজই গুচ্ছ পদ্ধতির পরীক্ষার জন্য গুচ্ছ চ্যালেঞ্জ বইটি সংগ্রহ করুন। পাশাপাশি আইসিটির জন্য সংগ্রহ করুন আইসিটি চ্যালেঞ্জ বইটি। ভর্তির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি আর একটু সময় চেয়ে নিচ্ছি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। আর একটু অপেক্ষা করুন। আর আপনাদের টাইম লাইনে বা আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা পরীক্ষার্থী আছে একটু সবাই যদি সেই সব বন্ধুদের যদি আপনাদের কমেন্ট বক্সে এসে যদি মেনশন করে দেন তাহলে তাদের জন্য কিন্তু আজকের লাইভটা অনেক উপকৃত হবে। হয়তো বা তারা পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে না, কিন্তু কোনো না কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছে। সো সেই সব বন্ধুদের সবাই একটু মেনশন দিয়ে দেন যাতে তারাও এখান থেকে উপকৃত হয়। আমরা আর একটু সময় নিচ্ছি, আর একটু পরে আমি আমার মূল আলোচনা চলে যাব। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সবার মনে যে ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের আমি উত্তর দেব। সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের লাইভটিতে। কারণ আপনারা জানেন যে আমরা লাইভে সাধারণত আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ধরনের কোশ্চেনগুলো থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য সকল ধরনের সহযোগিতা আমরা কিন্তু এই গ্রুপগুলোর মাধ্যমে করে থাকি। তো আজকের স্পেশাল লাইভটি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে। যারা যারা আমাদের লাইভে অংশগ্রহণ করছেন সবাই একটু অনুগ্রহ করে টাইম লাইনে শেয়ার করে রাখেন, যাতে আমাদের টাইম লাইনে থাকা আমাদের বন্ধুরা যেন সবাই উপকৃত হয় আজকে লাইভ থেকে। সবাই একটু টাইম লাইনে শেয়ার করে জানান। আর একটা বিষয় আমি সবাইকে ইনফর্ম করি, সেটা হচ্ছে যে রাশেদ ভাইয়ের আজকে যে ইংলিশ ক্লাসটি রয়েছিল সেই ক্লাসটি আজকে হবে না। কারণ আজকের ওই ক্লাসের পরিবর্তে আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গ্রুপগুলোতে, আমাদের গ্রুপে অনেক অনেক প্রশ্ন মানে অনেক পোস্ট আসছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে এই লাইভ ক্লাসটি। তবে
আগামী দিনগুলোতে যথারীতি আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। আচ্ছা, আমাদের লাইভে আমি দেখতে পাচ্ছি অনেকজন অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত যে আলোচনা আমি ছিলাম সেই আলোচনায় আজকে আবারও এখানে করতে যাচ্ছি। একটু অপেক্ষা করুন সবাই। আমি দেখতে পাচ্ছি অলরেডি 219 জনের মতো আমাদের লাইভে অংশগ্রহণ করছে। সবাইকে আবারও আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে মাত্র 8 জন ব্যক্তি এই লাইভটি শেয়ার করছেন। আমি সবাইকে মনে করি যে যারা লাইভে অংশগ্রহণ করছে সবাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট ভর্তি হবেন, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ এই আজকের। সো আপনারা সবাই টাইমলাইনে একটু শেয়ার করে রাখেন, অনেক হেল্পফুল হবে। কারণ আমাদের গ্রুপগুলোতে আমাদের প্রতিনিয়ত হাজার হাজার পোস্ট হয়, সেই ক্ষেত্রে এই পোস্টটি কখন হারিয়ে যাবে আপনি খুঁজেও পাবেন না। এজন্য আপনাদের সুবিধার্থে আমি এজন্য বারবার বলে রাখছি যে সবাই একটু টাইমলাইনে শেয়ার করে রাখেন। সবাই একটু ফ্রেন্ডদের 2-3 জন ফ্রেন্ডকে হলেও মেনশন দেওয়ার চেষ্টা করি আমরা। 2-3 জন ফ্রেন্ডকে যদি মেনশন করতে পারে, যদি সে একটু উপকৃত হয়, তাহলে কিন্তু এটা নিজের জন্য কিন্তু অনেকটাই মানে বেনিফিট আমি মনে করি। সো এতটুকু বন্ধুদের জন্য একটু সবাই আমরা করার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও যারা আমাকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। সেই সঙ্গে আমার পক্ষ থেকে সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি কথা বলছি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সবার আছে এবং এটা থাকবেই, কিন্তু আমাদের ব্যাকআপ হিসেবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যদি আমার চান্স না হয় সেক্ষেত্রে আমি কি করব বা কোথায় পড়াশোনা করব। অনেকেই আছে যে বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিতে তারা ভর্তি পরীক্ষা দেবে না, কিন্তু তাদের একমাত্র স্বপ্নের জায়গা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই সব বন্ধুদেরকে মেনশন দিয়ে জানাও যে আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 8-10টা পাবলিক ইউনিভার্সিটির মতোই অনেকটাই জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানেও অনার্স কিংবা ডিগ্রি দেওয়া হয়ে থাকে এবং এখানে পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির মতো এখানে প্রফেশনাল কোর্সও চালু রয়েছে। এখান থেকে অনায়াসে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যেরকম ব্যবস্থাপনা বা যেরকম সুযোগ সুবিধা রয়েছে, অত সুযোগ সুবিধা না পেলেও পছন্দের সাবজেক্ট নিয়ে কিন্তু পড়ার সুযোগ পেতে পারে। তবে পছন্দের তালিকায় কোন বিশ্ববিদ্যালয় বা কোন জাতীয় বিশ্ববিদ্যালয় চয়েস লিস্টে রাখবে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। আর কত পয়েন্ট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট কিংবা কোন জাতীয় বিশ্ববিদ্যালয় আমি চয়েস দেবো, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দেবো আমি। আর কিছুক্ষণ পর আমি সবার প্রশ্ন নেব। তার আগে এখন পর্যন্ত যারা লাইভটি শেয়ার করে রাখেননি তারা কাইন্ডলি লাইভটি আরেকবার শেয়ার করে রাখেন, যাদের টাইমলাইনে এখন পর্যন্ত লাইভটি শেয়ার হয়নি। আমি আর বেশি সময় নেব না, আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করছি। সবাই একটু শেয়ার করে একটু সাড়া দাও, বন্ধুদের দেখার সুযোগ করে দাও, যাতে তারাও আজকের এই লাইভটি থেকে উপকৃত হয়। আচ্ছা, অনেক অনেক প্রশ্ন আমাদের গ্রুপগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভাই কবে নাগাদ আবেদন শুরু হবে, কবে থেকে আমি আবেদন করব এবং আমার জিপিএ এত, আমি কি আবেদন করতে পারবো কিনা, আমি কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কলেজ চয়েস দেবো, কোনটাতে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। ইভেন আমাকে কিন্তু পার্সোনালি অনেকেই মেসেঞ্জারে নক করে কিন্তু জানার চেষ্টা করেছে। না হয়তো আমি কারো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি কিংবা ব্যস্ত থাকার কারণে কারো প্রশ্নের উত্তর দিতে পারিনি, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এজন্যই মূলত আজকে লাইভটি, যাতে বৃহৎ স্বার্থে সবার জন্য অনেকটা হেল্পফুল হয় এই লাইভটি। আচ্ছা, এখন আমি কথা বলবো প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচিতি আমি সম্পর্কে বা কিছু
দিক নির্দেশনামূলক নিয়েও আলোচনা করব। তো প্রথমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অর্থাৎ 2020-21 বা 2021 সালে যে সার্কুলারটি রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যে আবেদন পর্যায় বা প্রাথমিক যে আবেদনটি সেটি শুরু হবে 8 জুন থেকে, অর্থাৎ সামনের যে 8 তারিখ রয়েছে সেই 8 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 21শে জুন। এখানে সবাই তারিখটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন পর্যায় প্রথম যে আবেদন পর্যায় সেটা শুরু হবে 8 জুন থেকে এবং আবেদন শেষ হবে 21শে জুন। ওকে, 21শে জুন আবেদন শেষ হবে। এখন অনেকেই প্রশ্ন করছো যে আসলে ভাই আমার তো আবেদনের ক্ষেত্রে আমি কি করব, আমার জিপিএ কম, কিংবা আমি কয়টা কলেজ চয়েস দিব এবং কোন কলেজগুলো চয়েস দিব। এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সবার প্রশ্নের আজকে উত্তর দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে কারো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে। ওকে, এখন আমি কথা বলছি এই যে ভর্তি পরীক্ষার জন্য কয়টা কলেজ চয়েস দিতে হবে। এখানে প্রথমত মাথায় রাখতে হবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় না, সো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ধরনের আলাদা একটা ক্যাটাগরির মাধ্যমে তারা করে থাকে। এক্ষেত্রে প্রথমত তারা জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো কোনোভাবেই পরীক্ষা নেয় না এবং পরীক্ষার মাধ্যমে তারা স্টুডেন্ট সিলেক্টেড করে না। এক্ষেত্রে তারা যে কাজটি করে সেটা হচ্ছে এইচএসসি এবং এইচএসসির জিপিএর উপর ভিত্তিতে তাকে একটা সাবজেক্ট দিয়ে দেয় বা সেই শিক্ষার্থীকে একটা সাবজেক্ট দিয়ে দেয়। এখন পছন্দের সাবজেক্ট পাবা কিনা সেটা নির্ভর করবে একান্ত জিপিএর ওপর। এখন আমি কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়টা কলেজ আমি প্রথম পর্যায়ে চয়েস দিব, মানে প্রথম চয়েস আমার কয়টা কলেজ থাকবে। এই কোশ্চেনটা কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম এই কোশ্চেনটা কিন্তু আমাকে করেছো। এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ একটা কলেজ যখন চয়েস দিতে যাবো তার আগে আমাকে জানতে হবে যে আমি কোন কলেজটা চয়েস দেবো এবং কয়টা কলেজ চয়েস দেবো। সো প্রথম চয়েস যে ক্ষেত্রে আমি মনে করি যে প্রথম যখন আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ একটা কলেজকে প্রথম পর্যায়ে চয়েস দিতে পারবেন। অর্থাৎ আপনি 8 তারিখ থেকে 21 তারিখের ভিতর যখন আপনি আবেদন করবেন সেখানে কিন্তু একটা কলেজকে শুধুমাত্র একটা কলেজের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ একটা কলেজকে চয়েস দিয়ে আপনি আপনার আবেদনটা শুরু করতে পারবেন বা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনি যখন আবেদন করতে যাবেন সেক্ষেত্রে আবেদন করার আগে সবার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আসলে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে জিপিএ কত, এবং এই জিপিএটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ফর ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য জিপিএটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে কোনো ভর্তি পরীক্ষা নাই। সো জিপিএ যাদের কম রয়েছে তাদের কি করতে হবে আমি সে বিষয়টাই বলবো। যাদের জিপিএ ভালো রয়েছে তাদের বিষয় নিয়েও আমি ক্লিয়ার করব। তার আগে একটু সবাই কমেন্ট করে জানাও কার জিপিএ কত, অর্থাৎ এইচএসসি এবং এইচএসসি মিলে টোটাল জিপিএ কার কত, দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন আসলে এসএসসি এবং এইচএসসি দুটো মিলে কার জিপিএ কত। আমি একটু সবার কমেন্টটা দেখতে চাই। অসাধারণ, সবাই কমেন্ট করছে। আমি প্রথমে দেখতে পাচ্ছি কমেন্ট করেছে আল শাওরিয়া, তার জিপিএ 10। তারপর সীমান্ত, তার হচ্ছে 6। মোর্শেদুল ইসলাম 9.83। রাবেয়া সুলতানা 8.14। মাহমুদা শিফা 9.50। আমি দেখতে পাচ্ছি অনেক কমেন্ট করছে, সবাই একটু কমেন্ট করে জানাও আসলে কার জিপিএ কত। তারপর স্বর্ণা বাউলি 7.19। তারপর পরশিমণি 8.47। সবাই একটু কমেন্ট করে দ্রুত জানাও, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ আজকের লাইভেই আমরা চেষ্টা করব মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের প্রশ্নের উত্তর আমরা খোঁজার জন্য। হ্যাঁ, সবাই একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করি আমরা দ্রুত,
কারণ অনেক লেন্থ হয়তো বা আমাদের লাইভটি অনেক বড় সময় নিতে পারে, বেশি সময় নিতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে সবাই একটু দ্রুত সাড়া দিবা, সবাই একটু দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করবো আমাদের। সবাই একটু দ্রুত সাড়া দাও আমাকে, যাতে কোনো ধরনের প্রশ্ন যাতে আজ আর পরবর্তীতে না থাকে, ঠিক আছে? ওকে ওকে। আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে কে কোন বিভাগ থেকে পরীক্ষা দিবা, সঙ্গে বিভাগ এবং জিপিএটা, অর্থাৎ সায়েন্স থেকে যারা পরীক্ষা যারা সায়েন্স থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তারা সায়েন্স লেখে জিপিএ, মোট জিপিএটা বলবা। আর যারা আর্টস থেকে অংশগ্রহণ করবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা আর্টস লেখে জিপিএটা বলবা। আর যারা কমার্স থেকে ভর্তি হতে ইচ্ছুক তারা কমার্স লেখে মোট টোটাল জিপিএটা বলবা, ঠিক আছে? ফাতিমা সায়েন্স থেকে 9.67, তাসনুভা তমা মানবিক থেকে 8.53, নুসরাত জাহান সায়েন্স থেকে 10, ঘাস ফড়িং সায়েন্স থেকে 10, তারপর অনিক জাহান বিজনেস থেকে 8.23। এমন জানতে চেয়েছে প্রফেশনাল কোর্স সম্পর্কে। অবশ্যই প্রফেশনাল কোর্স সম্পর্কে আমি বলবো একটু পরে। তার আগে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে ধরনের হেল্পগুলো দরকার বা যে ধরনের প্রশ্ন আছে সেগুলো আমরা আগে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে এতজন অংশগ্রহণ করছে, মাত্র 26 জন লাইভটা শুধু শেয়ার করছে। তার মানে লাইভটা কি তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না? আমি বারবার বলছি, আমরা কিন্তু বারবার এই কোশ্চেনগুলোর উত্তর হয়তো দিতে পারবো না, এবং বারবার আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন বা পোস্ট কিন্তু অ্যাপ্রুভ করবো না। সো এটা কিন্তু অনেক ভালো একটা কাজ করবে তোমাদের, অর্থাৎ একটা লাইভের ভিতর তোমরা সকল প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাবা। এই জন্য লাইভটি নিজের টাইম নিয়ে শেয়ার করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে খুঁজে পাও, ঠিক আছে? আচ্ছা, অনেক আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক কমেন্ট আছে। আমি সবার আমি হচ্ছে সব কিছু, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তির যে ধরনের সহায়তা সবগুলো কম্বিনেশন করে কিন্তু আজকের লাইভটি আমি করছি। তো আজকের লাইভের স্পন্সর রয়েছে রাবি চ্যালেঞ্জ এবং গুচ্ছ চ্যালেঞ্জ বই। আপনাদের জ্ঞাতার্থে এটা আমি একটু বিজ্ঞাপন দিলাম। আমাদের সব সময় সহযোগিতা করছে আমাদের এই ধরনের ভর্তি প্রস্তুতির জন্য রাবি চ্যালেঞ্জ এবং গুচ্ছ চ্যালেঞ্জ বই। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বাজার হিট করা যে বইটি সেটি হচ্ছে গুচ্ছ চ্যালেঞ্জ এবং রাবি চ্যালেঞ্জ, এবং শিক্ষার্থীদের জন্যই অনেক উপকৃত। আচ্ছা, আমি কথা বলছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমরা কয়টা কলেজ প্রথম পর্যায়ে চয়েস দেব। আমি কিন্তু বলে দিয়েছি যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় যখন আমরা প্রথমেই চয়েস দেব তখন আমাদের প্রথম হচ্ছে আমি সিরিয়ালি কথাগুলো বলছি, একটু অপেক্ষা করবেন সবাই। আপনাদের প্রশ্নগুলো সব উত্তর আজকে খুঁজে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন জন্য সবাই আমাকে প্রথমে প্রশ্ন করেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি প্রথমে কয়টা কলেজ চয়েস দিব। উত্তর একটাই, সেটা হচ্ছে একটি কলেজ। একটি কলেজ। আমরা কয়টা কলেজ চয়েস দেব, অর্থাৎ আমরা যখন প্রথম পর্যায়ে যখন আমরা আবেদন করব, অর্থাৎ 8 থেকে 21 জুনে যে আবেদনটা করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা শুধুমাত্র একটা কলেজ চয়েস দেব। তার মানে আমাদের চয়েস লিস্টে থাকবে কয়টা কলেজ? একটা। ওকে, এখন সবচেয়ে যে জায়গাটা আমাদের জানাই দরকার, মানে না জানলে নয়, সেটা হচ্ছে যে আমি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে চয়েস দিব বা আমার চয়েস লিস্টে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থাকবে, সেক্ষেত্রে আমি কোন জিনিসগুলো গুরুত্ব দেব, এবং প্রথমে আমি এমনিতেই কোন কলেজ চয়েস দেবো। আমি কি ইচ্ছে করে একটা কলেজ চয়েস দেব, তাছাড়া একটু ভেবে চয়েস দেবো? কোনটা করব? আমি ভাববো না ভেবে চয়েস দেব? দুইটার মধ্যে পার্থক্য একটাই। আপনি যখন
একটা কলেজ ভেবে চয়েস দেবেন, আপনার জিপিএ এবং টোটাল স্কোর মিলে যখন ভাবার পর চয়েস দেবেন, তখন কিন্তু সেটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু 80% বা 90%। কিন্তু কেউ যখন কোনো কিছু জিপিএ বা রেজাল্ট এগুলো না ভেবে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কলেজ চয়েস দেবে, তখন কিন্তু দেখা যাচ্ছে তার জিপিএ খারাপ, কিন্তু চয়েস দিচ্ছে অনেক হাই লেভেলের একটা কলেজ, সেক্ষেত্রে কিন্তু না আসার সম্ভাবনা কিন্তু একদম মানে 90%। সো এই রিস্কটা নেওয়ার আমার মনে হয় দরকার নাই, আমি সেই বিষয়টাই নিয়ে বলছি। আপনারা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কলেজ চয়েস দিতে যাবেন প্রথম পর্যায়ে, অর্থাৎ 8 থেকে 21 জানুয়ারি, তখন মাথায় একটা জিনিস রাখবেন, আপনার জিপিএ কত, টোটাল জিপিএ কত। আমি এখানে আরও একটু ক্লিয়ার করে বলে রাখি, যাদের জিপিএ বিশেষ করে সায়েন্স থেকে যাদের রয়েছে 9-এর উপরে, যাদের জিপিএ রয়েছে, অর্থাৎ 8 বা 8 এরকম না, 9 পয়েন্টের উপরে যাদের জিপিএ রয়েছে, তারা চেষ্টা করবেন সরকারি কলেজগুলোতে প্রথম যে টপ কলেজগুলো রয়েছে, সরকারি যে টপ কলেজগুলো রয়েছে সেগুলো চয়েস লিস্টে দেওয়ার জন্য। এখন আসি হচ্ছে আর্টস থেকে কারা সরকারি কলেজগুলো, টপ সরকারি গভর্নমেন্ট কলেজগুলোতে চয়েস দেবা। আর্টস থেকে যাদের, আমি একটু যদি সাইটে তোমাদের দেখাই, দেখালে খারাপ হয় না, তাই না? সায়েন্স কমপক্ষে জিপিএ 9+ থাকতে হবে, হ্যাঁ, সায়েন্স কমপক্ষে জিপিএ 9+, এবং আর্টস থেকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চয়েস দিবা, তারা মাথায় রাখবা অ্যাটলিস্ট 8.50, অর্থাৎ 8.5+ যেন হয় জিপিএটা। এবং কমার্স থেকে, অর্থাৎ কমার্স থেকে যারা চয়েস লিস্টে বা চয়েস দিবা, তাদের অ্যাটলিস্ট 8+ যেন থাকে, 8+। এখন আমাদের মূল পয়েন্ট কিন্তু এই জায়গায়, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমি বারবার বলছি যে ইম্পর্টেন্ট কিন্তু জায়গাটা এটা, হ্যাঁ। যাদের, আমি আবার আমি ক্লিয়ার করে দেই যে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যে সরকারি কলেজ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে, এমনটা কিন্তু না, অনেক কলেজ রয়েছে যেগুলো আধা সরকারি। সো আমি এখন কথা বলছি, মানে প্রথম পর্যায়ে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে, মানে সরকারি কলেজগুলো যারা চয়েস দিবা প্রথম পর্যায়ে, এখানে অবশ্যই যাদের সায়েন্স থেকে যাদের 9, অর্থাৎ 9+ বা 9+ পয়েন্ট রয়েছে, অর্থাৎ 9.17 কিংবা 9.25, 9.50 এই টাইপের যাদের জিপিএ রয়েছে, তারা সরকারি কলেজগুলো চয়েস দিতে পারবা প্রথম পর্যায়ে, টপ গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেগুলো চয়েস দিতে পারবা। এবার আসি আর্টস থেকে যাদের জিপিএ 8.50 রয়েছে, অর্থাৎ 8.5 যাদের রয়েছে পয়েন্ট, তারা, এবং মোটামুটি 8 পয়েন্ট যারা রয়েছে তারাও দিতে পারো, কিন্তু 8.5 যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে তারা টপ গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেগুলো চয়েস দিবা। এবং এরপর আসি কমার্স থেকে কারা চয়েস দিবা প্রথম পর্যায়ের গভর্নমেন্ট কলেজগুলোতে, যাদের 8+ পয়েন্ট রয়েছে, তারা প্রথম পর্যায়ে গভর্নমেন্ট কলেজগুলোতে চয়েস দেওয়ার চেষ্টা করবে, একদম টপ কলেজগুলোতে। এখন আসি এর নিচে যাদের জিপিএ কম রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে গভর্নমেন্ট কলেজ কিন্তু হয়তোবা ওই এলাকার ভিতরে অতটা টপ না, কিংবা অতটা, মানে কি বলবো আমি, উন্নত না, এই টাইপের ক্ষেত্রে যাদের রয়েছে, তারা 9 পয়েন্টের নিচে যাদের রয়েছে তারা সেই কলেজগুলোকে চুজ করবা। এরপর আসি আর্টস থেকে যারা, তাদেরকে বলবো আমি 8 পয়েন্টের কাছাকাছি বা 8 পয়েন্টের নিচে যাদের রয়েছে তারা সেই কলেজগুলো চুজ করবা। তারপর কমার্স থেকে যারা রয়েছে তারাও সেরকম 7.5 বা এর উপরে যাদের রয়েছে তারা ওই কলেজগুলো চয়েস করবে, যেগুলো মোটামুটি সরকারি কলেজ, কিন্তু মোটামুটি অর্থাৎ আমাদের এই যে, যেমন আমি বলি, যদি রংপুর সরকারি কলেজ, কিংবা কারমাইকেল কলেজ, কিংবা রাজশাহী সরকারি কলেজ, কিংবা রাজশাহী মহিলা কলেজ, এই টাইপের যে কলেজগুলো রয়েছে, এগুলো কিন্তু ওই বিভাগীয় শহরে বা ওই জেলা শহরে কিন্তু একদম টপ কলেজ। সো এই কলেজগুলো যাদের চয়েস দেওয়ার ইচ্ছা, তারা অ্যাটলিস্ট এই জিপিএ যাদের রয়েছে তারা এই অনুযায়ী চয়েস দেওয়ার চেষ্টা করবে বা চুজ করবা, ওকে। এখন আসি যাদের মোটামুটি জিপিএ অনেক খারাপ, কিংবা 7 কিংবা 6 বা কারো 7.5, এই টাইপের যাদের জিপিএ রয়েছে, তারা নিকটস্থ যদি এইরকম মানে টপ গভর্নমেন্ট কলেজের পাশাপাশি যেগুলো রয়েছে কি বলা হয়, আধা গভর্নমেন্ট, অর্থাৎ অর্ধ সরকারি বা বেসরকারি যেগুলো রয়েছে, সেগুলোতে চুজ দিতে পারো। এখন আমি আসি কেন আমরা মানে একটা কলেজের চয়েসের ক্ষেত্রে এই টপ মানে কলেজগুলো খুঁজতেছি, মানে কেন আমি টপ কলেজগুলোকে এখানে হাইলাইট করছি বারবার। এখানে একটা
বিষয় সেটা হচ্ছে যখন প্রথম পর্যায়ে সবাই আমরা চয়েস দিতে যাব, সেক্ষেত্রে কিন্তু তারা প্রথম পর্যায়ে যার যত মানে জিপিএ যার যত ভালো তাকে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু তারা সিলেক্টেড করবে। মানে প্রথম পর্যায়ে অর্থাৎ 8 থেকে 21 তারিখের পরে এই আবেদনের পরে যে রেজাল্টটা তারা দেবে, সেক্ষেত্রে কিন্তু টপ রেজাল্ট যাদের অর্থাৎ 10, তারপর হচ্ছে 9.50 বা 8.7 এই টাইপেরগুলোকে কিন্তু তারা প্রথম পর্যায়ে কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, প্রথম পর্যায়ে কিন্তু নিয়ে নেবে। এখন প্রথম পর্যায়ে যখন নেবে তখন কিন্তু যারা ভর্তি হয়ে গেল, প্রথম পর্যায়ে তারা ভর্তি হয়ে গেল, তাদের সমস্যা নাই, তাদেরকে তো ভর্তি করেই নেবে। তার পরবর্তীতে ওই আসন সাপেক্ষে কিন্তু আবার তোমরা চয়েস দিতে পারবা। আবার একটা চয়েস কি, সেই চয়েসে হয়তো বা 5টা কিংবা 10টা কলেজ চয়েস দিতে পারবা। সেক্ষেত্রে ওই যে কলেজ তোমরা আগে চয়েস লিস্টে দিয়ে রাখছো ওই কলেজটাও দিতে পারো, যেহেতু তোমরা ওই কলেজে সিলেক্টেড হওনি। সেক্ষেত্রে যদি আবার রিস্ক নিতে চাও যে ভাই আমার ওই কলেজ আসেনি, আমি আবার একটা রিস্ক নিতে চাই, আমি আবার চুজ দিতে চাই, সো তারা দিতে পারো। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেটুকু, আমি নিজে যতটুকু সাফার করেছি বা নিজে যতটুকু মনে করি, সেটা হচ্ছে যে কলেজে তোমার প্রথম পর্যায়ে হয়নি, আমার মনে হয় সেই কলেজটা পরবর্তীতে প্রথম লিস্টে না রাখাটাই বেটার, হয়তো 2-3টা পরে রেখে দিও। এরপর যখন 5টা কলেজ আমরা পরবর্তীতে 5টা কলেজ চয়েস দিতে পারবো, এই ক্ষেত্রে চয়েস দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবা যে আসলে কোন কলেজে কতটা আসন ফাঁকা রয়েছে এবং কতটি আসন ফাঁকা রয়েছে এগুলো কিন্তু দেখা যাবে, যে এই কলেজে এতটি আসন ফাঁকা রয়েছে, এই কলেজে এতটি আসন ফাঁকা রয়েছে, বিজ্ঞান বিভাগে এতটি আসন ফাঁকা রয়েছে, কমার্সে এতটি ফাঁকা রয়েছে, আর্টস থেকে এতটি আসন ফাঁকা রয়েছে। সো এই লিস্টটা দেখার পর তারপর এখন তোমার যে জিপিএ সেগুলোর বেসিস করে ওই 5টা কলেজ র্যাঙ্ক অনুযায়ী, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম 5 নাম্বার ক্রম অনুযায়ী সাজাই দিবা। ক্রম অনুযায়ী প্রথম পর্যায়ে থাকবে তোমার পছন্দের একটা কলেজ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অনেক সিট, সেই কলেজটা প্রথম লিস্টে দিবা। তারপর দ্বিতীয় লিস্টে দিবা মোটামুটি একটা ভালো কলেজ, কিন্তু হয়তো তোমার টপ সাবজেক্ট ওখানে রয়েছে, সেটাও দিতে পারো। তৃতীয় পর্যায়ে যেখানে আসন রয়েছে কিন্তু কলেজটা মোটামুটি ভালো, সেটা দিতে পারো। চতুর্থ পর্যায়ে কলেজ মোটামুটি ভালো কিন্তু সাবজেক্ট অনেক মানে আসন সংখ্যা অনেকগুলো রয়েছে, সেটা দিতে পারো। পঞ্চম পর্যায়ে যে কলেজটা দিবা সেটা হচ্ছে মানে দেখা যাচ্ছে যে এই উপরের 4টা কোনোভাবে মিস্টেক যদি হয়ে যায়, যেন অ্যাটলিস্ট লাস্ট পর্যায়ে অর্থাৎ পঞ্চম কলেজটাতে যেন তোমার চান্স হয়ে যায়। এক্ষেত্রে এটা পঞ্চম কলেজ লিস্টে যারা চয়েস দিবা চয়েস করবা, তাদের হচ্ছে মোটামুটি জিপিএ যাদের একদমই খারাপ, মানে যারা কোনো মতো একটা সাবজেক্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে আমি মনে করি পঞ্চম যে কলেজটা চয়েস দিবা এটা যেন একদম গ্রামের বা আশেপাশে কিংবা কোনো উপজেলা শহরে এরকম কলেজ যেন হয়। ঠিক আছে, আশা করি এই বিষয় নিয়ে আর তোমাদের কোনো কোশ্চেন নাই। যদি এই সম্পর্কে জিপিএ সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব জিপিএ সম্পর্কে আর যদি কোনো কোশ্চেন থাকে। তারিন বলেছেন ভাইয়া মানবিক থেকে 7.89 পয়েন্টে কি ইংলিশের চান্স পাবো? আচ্ছা, আমি সাবজেক্টের বিষয়গুলো পরে আছি, আগে আমরা মানে কলেজ চয়েসের ক্ষেত্রে কি করব সেই বিষয়টা আগে আমরা ক্লিয়ার হই। আমি যতটুকু এতক্ষণ বললাম আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। যদি এর ভিতরে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে একটু জানাও যে ভাই আমি এই জায়গাটায় বুঝতে পারিনি, আমি সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবা সবাই, মানে যার যে কোশ্চেন আছে। আমি প্রথমত কোশ্চেনগুলো আমি ভাগ ভাগ করে নিচ্ছি এই কারণে যাতে সবাই একটু স্টেপ বাই স্টেপ বুঝতে পারে। আমি কিন্তু প্রথমে জিপিএ নিয়ে কিন্তু কথা বললাম, জিপিএ, এবং তারপর প্রথমে কথা বললাম একটি কলেজ চয়েস নিয়ে। সো কলেজ চয়েস এবং জিপিএর যে সমস্যাটা আশা করি সবার ভিতর ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা। আর যদি ক্লিয়ার হয়ে থাকে তবে সবাই একটু ডান লিখে জানাও যে ভাই আমার প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করলে সেটা আমরা বুঝতে পারছি। সবাই একটু যদি বুঝতে পারো একটু ডান লিখে রাখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার। আমি দেখতে পাচ্ছি যে 375 জন ভাই বোন আমার এই লাইভটি দেখছে, কিন্তু মাত্র শেয়ার করছে লাইভটি 80 জন। এটা কিন্তু অনেক দুঃখের বিষয় একটা, কারণ
আমি বারবার বলছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কিন্তু পার্ট নিয়ে বা ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, কারণ এখানে যারা লাইভটা দেখছো সবাইকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে। আমি জানি যে এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না যে ভাই আমি পাবলিক ইউনিভার্সিটির চান্স পাবোই, কারণ এরকম কি বলে গ্যারান্টি দেওয়া পাবলিক কিন্তু খুবই কম। কারণ আমাদের মনের ভিতর এক ধরনের কিন্তু সংশয় বা ভয়ভীতি কাজ করছে যে আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আদৌ চান্স হবে কি না, এবং যদি এমন কনফিডেন্স থাকে যে আমার 100% চান্স হবে, সেসব ভাইদের কাছে আমি গুরু মানবো। কিন্তু যাদের এখনও মনে ভয়ভীতি রয়েছে, ভাই যদি আমার চান্স না হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে তখন কি আমি একটা বছর লস করব, সেই ক্ষেত্রে আমি তাদের বলবো যে অনেক ইম্পর্ট্যান্ট কিন্তু একটা তোমাদের এই লাইভটি যারা এখন পর্যন্ত শেয়ার করো না একটু শেয়ার করে রাখো। হয়তো টাইম লাইনে শেয়ার করলে খুব বেশি তোমাদের ক্ষতি হবে না, কারণ টাইম লাইনে আমরা জানি যে আলাদাভাবে তোমাদের জায়গা স্পেস দিতে পারে। মার্ক জাকারবার্গ মানে বড় একটা স্পেস আমাদের দিয়ে রাখছে। সো সবাই যারা যারা দেখছে একটু শেয়ার করে রাখি ভাই। আচ্ছা, আমি বলছিলাম যে যদি জিপিএর এই জায়গাটা ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ডান লিখবা। আচ্ছা, তারপর জিপিএ নিয়ে অনেক কোশ্চেন আছে, আমি দেখি দুই একটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি। এখানে হচ্ছে যাদের শেয়ার অপশন নাই তারা একটু ভিডিওর লাইভটির ডান পাশে দেখেন 3টা ডট রয়েছে, ওই ডটে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা রয়েছে কপি লিঙ্কটা করেই আপনারা জাস্ট আপনার টাইম লাইনে পোস্ট করে দেন, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটু মানে অনেকে বলছে ভাইয়া আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করি সবাইকে। আমি প্রথমে বলছি যে সবাই প্রশ্ন করেছিল যে ভাই 8 তারিখ থেকে 21 তারিখে আমাদের যে আমরা যে আবেদন করব সেই আবেদনের ক্ষেত্রে আমরা কয়টা কলেজ চয়েস দেব? উত্তর একটাই, উত্তর হচ্ছে একটি কলেজ। তার মানে 8 থেকে 21 তারিখে তোমরা যে কলেজ চয়েস দিবা সেখানে একটা কলেজ প্রথম পর্যায়ে চয়েস দিতে হবে। এখন আসি যে আমি একটা কলেজ চয়েস দিতে যাব, তার আগে আমাকে মাথায় রাখতে হবে আমি কোন কলেজটা চয়েস দিতে যাচ্ছি, এবং কোন কলেজ চয়েস দিতে যাচ্ছি তার আগে মাথায় রাখতে হবে আমার টোটাল জিপিএ কত, এইচএসসি এবং এইচএসসি মিলে আমার টোটাল জিপিএ কত। এই দুটো জিনিস মাথায় রেখে তারপরে কিন্তু চয়েস লিস্টে বা চয়েস কিন্তু দিতে হবে। হ্যাঁ, এখন সায়েন্স থেকে যাদের মোটামুটি 9+ রয়েছে তারা টপ যে কলেজগুলো রয়েছে সরকারি কলেজগুলো তারা কিন্তু দিতে পারবে সেই কলেজগুলো চয়েস, কোনো সমস্যা নেই। তারপর আর্টস থেকে যাদের রয়েছে যারা আর্টস থেকে মোটামুটি 8.50 এর উপরে পেয়েছো তারা টপ গভর্নমেন্ট কলেজগুলো প্রথম পর্যায়ে 1 নম্বরে চয়েস দিবা। তারপর কমার্স থেকে যাদের 8+ রয়েছে তারা মোটামুটি ওই টপ কলেজগুলোকে চয়েস দিতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ আসার সম্ভাবনা অনেকটাই। এখন আসি যাদের 9-এর নিচে রয়েছে কিংবা 8-এর নিচে রয়েছে এবং 8-এর নিচে পয়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি মানে প্রথম পর্যায়ে চয়েস দেবে না? অবশ্যই তারাও চয়েস দেবে, এবং তারা চেষ্টা করবে যে সরকারি যে কলেজগুলো টপ কলেজগুলো রয়েছে এগুলো তোমাদের ওই লিস্টে না রেখে মোটামুটি ওই সরকারি পাশাপাশি আমরা জানি যে আধা সরকারি কিছু কলেজ রয়েছে, যেমন নিউ সিটি কলেজ, তারপর এরকম কিছু, তারপর এই যে যেমন সরকারি কলেজগুলোর পাশাপাশি দেখবে যে জেলা শহরে সরকারি কলেজগুলোর পাশাপাশি কিছু আরও সরকারি কলেজ রয়েছে, যেমন হচ্ছে নিউ গভর্নমেন্ট সিটি কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, কিংবা নিউ গভর্নমেন্ট কি বলে এই ধরনের একটু নাম আছে, একটু সবাই দেখবে যে লিস্টে নিজ নিজ এলাকায় আছে টাইপের। সেক্ষেত্রে তারা যাদের জিপিএ 9-এর নিচে সায়েন্স থেকে এবং আর্টস থেকে যাদের 8-এর নিচে কিংবা 8.5-এর নিচে এবং যারা কমার্স থেকে 8-এর নিচে তারা ওই কলেজগুলো চয়েস দিবা। কিন্তু আমি এখানে মোটামুটি একটা রিক্রুটমেন্ট দিয়ে রাখছি যাদের সায়েন্স থেকে 9+ এবং আর্টস থেকে 8.5+ এবং কমার্স থেকে 8+ রয়েছে তারা টপ গভর্নমেন্ট কলেজগুলো চয়েস দিবা প্রথম পর্যায়ে, অর্থাৎ 1 নম্বর যে কলেজটা দিবা সেটা হচ্ছে প্রথম পর্যায়ে। এক্ষেত্রে আমি বলে রাখবো, আমি উদাহরণস্বরূপ বলছি যে বাংলাদেশের টপ 1 নম্বরে যে কলেজটা রয়েছে রাজশাহী কলেজ, 2 নম্বরে রয়েছে কারমাইকেল কলেজ, এইরকম মোটামুটি র্যাঙ্কিংয়ে যে কলেজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কমপক্ষে সায়েন্স থেকে কিন্তু 10 পয়েন্ট কিন্তু লাগবে। আমি আমার নিজস্ব মতামত দিচ্ছি, তবে পরবর্তীতে হয়তো 9 পয়েন্ট সামথিং এর ঊর্ধ্বে নিতে পারে, কিন্তু প্রথম পর্যায়ে 10 পয়েন্ট ছাড়া কিন্তু এখানে তোমাদের কোনোভাবেই একটা সাবজেক্ট দেবে না, আমি এটা একদম লিখিতভাবে বলে দিলাম।
তার পর্যায়ে আমি দেখি আর্টস থেকে যাদের রয়েছে এখানে 8 পয়েন্ট বা 8.5 এরকম হলে হবে, তবে এইরকম টপ যে কলেজগুলো র্যাঙ্কিংয়ের সেরা যে কলেজগুলো রয়েছে তারা কিন্তু প্রথম পর্যায়ে 9 পয়েন্টের উপরে এরকম সাবজেক্ট দেবে, তবে হতাশ হওয়ার কিছু নেই। তারপর কমার্সের ক্ষেত্রে এরকম 8 পয়েন্ট উপরে যেগুলো যাদের রয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট দেবে। সো এখানে ভয়ভীতির কিছু নেই আশা করি। এখন যাদের একদম পয়েন্ট খারাপ, একদম খুবই খুবই খারাপ, তারা আশা করি এই ধরনের টপ কলেজগুলো চয়েস প্রথমেই কেউ দিবা না, মানে 1 নাম্বার যে চয়েসটা দিবা কাইন্ডলি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার কে হয়তো বা কল দিয়েছে। আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনি কলটা একটু কেটে দেন, অযথা আমাদের বিরক্ত করিয়েন না। আমরা একটা ইম্পর্টেন্ট লাইভ করছি, সো কেউ বিরক্ত করবেন না, কারণ একজনের কলের জন্য আমি চাই না যে আজকে লাইভটি আমাদের ভঙ্গুর হয়ে যাক। কারণ তোমাদের এতদিনে যত ধরনের প্রশ্ন রয়েছিল আমি সেই প্রশ্নগুলো আমি একদম ক্লিয়ার করতে চাচ্ছি। আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত যে আসলে হঠাৎ করে কি যেন আমাকে ফোন দিয়েছিল, আমি তাকে নিষেধ করে দিয়েছি। আচ্ছা, আমাদের লাইভ কিন্তু ঠিকঠাক চলছে। এখানে একজন কোশ্চেন করেছে যে ভাই আমার এসএসসিতে 4.43 এবং এসএসসিতে 3.25 কোটা রাজশাহী কলেজে হবে কি? আসলে রাজশাহী কলেজে কোন বিভাগ থেকে তুমি পরীক্ষা দিবা এটা কিন্তু এখানে আনক্লিয়ার, এখানে ক্লিয়ার করে দিতে হবে যে আসলে কোন বিভাগ থেকে মোটামুটি। আচ্ছা, অসাধারণ, সবাই একটু কমেন্ট করে জানান। আর যাদের পার্সোনালি কিছু জানার থাকবে এরপরও আমাদের লাইভ শেষে যদি আরও কিছু জানার থাকে তারা কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার টাইম লাইনে সবাই ফ্রেন্ড লিস্টে থাকো, আমি আমার টাইম লাইনে কিন্তু আপডেট সব ভর্তি পরীক্ষার সব তথ্য কিন্তু দিয়ে থাকি। এবং যে কোনো প্রশ্ন করলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তারপর আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি কিন্তু সবার প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, যে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে 10 পয়েন্ট কিংবা পয়েন্ট জিপিএ নিয়ে আশা করি এইটা সবার ক্লিয়ার এখানে। এখন পরবর্তী যে পয়েন্টটা সেই পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি তো আলোচনা করলাম একটা কলেজ। আচ্ছা, আমরা চয়েস দিলাম, তাহলে তারপর কি করব আমরা, মানে 1 নাম্বার আমরা তো কলেজ চয়েস দিলাম, একটা যার যে জিপিএ আছে আমরা সেই অনুযায়ী একটা করে কলেজ চয়েস দিলাম। এখন আমার দ্বিতীয় পর্যায়ে আমার কাজ কি হবে, সেটা আমি এখন বলছি। যারা এখন পর্যন্ত আমাকে আমার ফ্রেন্ড লিস্টে নাই আর তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার টাইম লাইনে আমার সঙ্গে ফ্রেন্ডে অ্যাড হয়ে থাকতে পারো, কারণ এক্ষেত্রে তোমাদের দুইটা উপকার হবে। একটা উপকার, ভর্তি বিষয়ক সব তথ্য আমার টাইম লাইনে পেয়ে যাবে, আর দ্বিতীয় যে উপকারটা হবে সরাসরি আমাকে মেসেঞ্জারে নক করে করতে পারবো। আচ্ছা, এখন 2 নম্বর পয়েন্টে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে আমি একটা কলেজ চয়েস দিলাম এবং এই চয়েস যে দিলাম এক্ষেত্রে আমাকে চয়েস দেওয়ার আগে আমাকে কোন কাজগুলো করতে হবে, চয়েস দেওয়ার আগে আমাকে কোন কাগজপাতি বা কোন জিনিসগুলো রাখতে হবে। এখন প্রথমত হচ্ছে চয়েস দেওয়ার জন্য তোমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, তবে আমার ব্যক্তিগত যে মতামত, কেউ ফোনে নিজ ফোনে স্মার্টফোনে কেউ অ্যাপ্লাই করার চেষ্টা করবে না, কারণ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা সার্ভারটা কিন্তু অনেক সময় ডাউন হয়ে যায়। ম্যাক্সিমাম টাইম তোমরা দেখবা যে প্রথম দিন যখন তোমরা অ্যাপ্লিকেশন করতে যাবা সেক্ষেত্রে দেখবা যে 2-1 ঘন্টা পরে কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে। এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশের তোমার সব শিক্ষার্থী, অর্থাৎ যারা তোমাদের মতো অটো পাস এই ব্যাচে যারা বের হয়ে গেলা, তাদের কিন্তু সবাই কিন্তু মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাপ্লাই মানে আবেদন করবেই ভাই, করবেই। ওরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যারা দেবেই, কিন্তু ওরাও কিন্তু দেখবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করবে। এখন আমি কথা বলছি 2 নম্বর পয়েন্ট নিয়ে, যে আসলে এই চয়েস দেওয়ার পরে আমাদের কোথায় যা চয়েস দেবো বা কোন জিনিসগুলো মাথায় রাখবো। এখানে আমি আরেকটা ইনফরমেশন দিই যে তোমরা যে কলেজেই চয়েস দাও না কেন, যে কলেজেই চয়েস দিবা সেই কলেজের কিন্তু আলাদা একটা মেরিট লিস্ট তারা কিন্তু প্রকাশ করবে প্রথম পর্যায়ে, অর্থাৎ 21 জুনের পরে, অর্থাৎ একটা নির্ধারিত সময়ে তারা কিন্তু প্রথম পর্যায়ে তোমাদের একটা ওই কলেজে, তুমি যদি কারমাইকেল কলেজে চয়েস দাও কিংবা রংপুর সরকারি কলেজে চয়েস দাও কিংবা রাজশাহী সরকারি কলেজে চয়েস দাও, সেক্ষেত্রে তোমার যদি ওই লিস্টে তোমার নাম আসে তাহলে কিন্তু তারা একটা লিস্ট টাঙ্গায় দেবে। ঠিক আছে, এটা নিজ নিজ কলেজেই মানে লিস্ট দেবে, সমস্যা নাই। এবং তারা তাদের ভর্তি কার্যক্রম নিজ নিজ সিস্টেম মধ্যে করবে। এক্ষেত্রে আর একটা বিষয় মনে রাখতে হবে, আচ্ছা
এখানে আরেকটা বিষয় এখন হচ্ছে আমরা যে চয়েস দিতে যাব কোথায় যাব। কেউ ভাই আমি রিকোয়েস্ট করছি, কেউ নিজে নিজে একা একা কখনোই ফোনে অন্তত অ্যাপ্লিকেশন করতে যাবা না। কারণ ওখানে তোমরা কিন্তু আবেদন একবারই করতে পারবা প্রথম পর্যায়ে, হয়তো পরবর্তীতে ক্যান্সেল করতে পারবা, কিন্তু তার আগে এই রিস্কটা নেওয়ার দরকার নেই। যখন কলেজ আসবে তারপরে দেখা যাবে। কিন্তু প্রথম পর্যায়ে অনেক সেনসিটিভ একটা জায়গা, কারণ এখানে যদি তুমি কোনো ভুল ইনফরমেশন দাও কিংবা ভুল কোনো কলেজ চয়েস দাও তাহলে কিন্তু একদম মানে আমি মনে করবো প্রথম পর্যায়ে তোমার কিন্তু একদম শেষ। মানে তোমার যে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন কিংবা ভালো একটা সাবজেক্ট পড়ার স্বপ্ন কিন্তু ওখানে শেষ হয়েছে। সো এই রিস্কটা কেউ নেবে না। নিকটস্থ যদি কোনো কম্পিউটারের দোকান থাকে সেখানে গিয়ে তোমরা আবেদনটা করবা এবং অবশ্যই ভালোভাবে সব কিছু দেখবা যে আসলে যে ইনফরমেশনগুলো চাইছে সঠিকভাবে দিয়েছো কি না। ঠিক আছে, এগুলো যখন দেওয়া হবে তারপর আমাদের কি করতে হবে জানো, সবগুলো ওই ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়ার পর তারপরে এখানে আরেকটা আমি ইনফরমেশন অ্যাড করছি। যাদের মানে জিপিএ এখন কোশ্চেন করতে পারো ভাই, বাংলাদেশে তো অনেক মানে জিপিএ প্লাস মানে প্লাস জিপিএ 5 অনেকজন পাইছে, মানে ডাবল অর্থাৎ প্লাস রয়েছে, ডাবল প্লাস রয়েছে, এসএসসি এবং এসএসসি দুটোতেই প্লাস রয়েছে 10 পয়েন্ট। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে চিন্তার কিছু নেই। সেই ক্ষেত্রে একটাই তারা সিস্টেম করেছে, এসএসসির হচ্ছে তোমার দেখতে পাচ্ছি আমি 40% এবং এইচএসসির 60% মার্কস, অর্থাৎ তারা জিপিএ কাউন্ট করবে এখানে চতুর্থ বিষয় সহ দেখবে যে চতুর্থ বিষয় সহ কার জিপিএর এখানে টোটাল স্কোর কত রয়েছে, এটা একটা বিষয় দেখবে। আর দ্বিতীয়ত যে সিস্টেমটা সেটা হচ্ছে যদি আবার দেখে যে একই রকমই থাকছে তখন তাদের এসএসসি এবং এইচএসসির টোটাল মার্কস দেখবে। এক্ষেত্রে মার্কস দেখে তারা কিন্তু এটা কাউন্ট করবে। তবে তারপরও যদি দুই বা ততোধিক যদি একই রকম তারপরেও যদি দেখে, মানে প্রথম জিপিএ দেখবে, জিপিএ যদি এক হয় তারপরে দেখবে হচ্ছে টোটাল মার্কস যদি এক হয় তারপরে তারা দেখবে কি টোটাল মার্কস এক হওয়ার পর তারা দেখবে যে কার মানে বয়স কম। এখানে কিন্তু স্পষ্টভাবে তারা ওয়েবসাইটে কিন্তু এটা দিয়ে রয়েছে। আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু বলছি। অর্থাৎ আবেদনকারীর কি দেখবে তারা, আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয় তাহলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেবে, অর্থাৎ যার বয়স কম তাকে অগ্রাধিকার দেবে। আর এখানে একটা বিষয় আমি আরও একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম সুযোগটা রয়েছে। অর্থাৎ যারা তোমরা 20 সালে পাশ করলে তাদের সমানভাবে সুযোগ যেমন থাকছে, যারা 19 সালে পাশ করেছো তাদের কিন্তু, অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে এইচএসসি 19 সাল আর 20 সাল তারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারবা। ঠিক আছে, আশা করি এটা তোমরা ক্লিয়ার। অর্থাৎ তোমাদের মানে কোথায় গিয়ে আবেদন করবা, নিকটস্থ কম্পিউটারে গিয়ে। নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবা। অবশ্যই সেটা যেন ভালোভাবে দেখাশোনা করার পর, ভালোভাবে তোমাদের সব কিছু দেখার পর তারপর যেন আবেদনটা হয়। এখন পরে আসি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে এখন আমি আবেদন করলাম, আবেদনটা আমার কনফার্ম হলো কি না সেটা আমি বুঝবো কিভাবে। মানে তোমরা যখন 8 তারিখে আবেদন করবা এবং 21 তারিখ পর্যন্ত যারা আবেদন করবা সেক্ষেত্রে আবেদনটা মানে তারা রিসিভ করেছে কিনা, কনফার্ম হয়েছে কিনা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আবেদনের জন্য তারা যে চার্জটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে তোমার 250 টাকা। এটা হচ্ছে যখন কলেজে কাগজ জমা দিতে যাবে তখন এটা লাগবে, কিন্তু তার আগে কম্পিউটারের ফি এটা তো নিজেকে দিতে হবে এটা না। তবে প্রথম পর্যায়ে তাদের আবেদনের জন্য কোনো চার্জ রাখেনি। ঠিক আছে, এখন যখন কম্পিউটারে তোমরা সাবজেক্ট যখন কলেজ চয়েস দিলা, কলেজ চয়েস দেওয়ার পরে এখন কি করতে হবে, কলেজ চয়েস দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। আসলে যে কলেজ তুমি চয়েস দিয়েছো সেই কলেজে তোমার আবেদনটি অ্যাপ্রুভ করেছে কিনা। যদি অ্যাপ্রুভ করে তারা 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার ভিতর তোমাকে একটা কনফার্মেশন মেসেজ দেবে, ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই কারমাইকেল কলেজ কিংবা রাজশাহী কলেজ বা আদার যে কলেজ রয়েছে, যে কলেজ দেবে যদি অ্যাপ্রুভ করে এইভাবে কিন্তু একটা SMS এর মাধ্যমে জানতে পারবা। এখন আসি পরবর্তী যে স্টেপটি, সেটি হচ্ছে যখন প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হয়ে গেলে তাদের ক্ষেত্রে 3 নাম্বার সিলেক্টেড, অর্থাৎ যারা প্রথম পর্যায়ে 1 নম্বরে যারা মানে এই রেজাল্টগুলো যাদের ভালো ছিল, মোটামুটি রেজাল্ট, প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হয়েছো তাদের কি করতে হবে,
মানে তাদের করণীয় কি ওই সময়ে তাদের ওই সময়ে করণীয় হচ্ছে তারা ভর্তির ফর্মের সাথে, অর্থাৎ তোমরা এই যে প্রাথমিক যে আবেদনটা করলা, এই আবেদনের যে একটা ফর্ম কিন্তু তোমাদের কাছে থাকবে, এই ফর্মটা তোমরা সংগ্রহ করে রাখবা, কেউ ফর্মটি নষ্ট করবে না। আর পাশাপাশি তোমাদের যে পাসওয়ার্ড বা পিন নাম্বার যেটা থাকবে, ওই নাম্বারটা একটু যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবা, কারণ এই নাম্বারটা তুমি যতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যতদিন থাকবে, ওই পিন নাম্বারটা কিন্তু তোমার লাগবেই। সো পিন নাম্বারটা সবাই একটু মনে রাখার চেষ্টা করবা, যদি মনে না থাকে কোনো একটা কাগজে ভালোভাবে লিখে যত্ন সহকারে 2-3টা কপি করে রেখে দিও ভাই, অনেক উপকার হবে তোমাদের। তারপর যে কাজটা করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে গেল, তারপর আমাদের কলেজ থেকে লিস্ট টাঙ্গায় দিল যে অমুক অমুক এত এত সিরিয়াল যারা রয়েছে তারা হচ্ছে এই কলেজে সিলেক্টেড বা মনোনীত হয়েছে, এবং তারা একটা SMS-ও পাবা। SMS পাওয়ার পর এখন কি করতে হবে, এখন ভর্তির সিলেক্টেড হওয়ার পর কি করতে হবে, তাদের ভর্তিটা কনফার্ম করতে হবে। এই ভর্তি কনফার্ম করার জন্য কি করতে হবে জানো, প্রথমত আবেদন ফর্মটি নির্ধারিত স্থানে আবেদন একটা ফর্ম তারা দেবে, ওই ফর্মটা আবার পূরণ করতে হবে, পূরণ করার পর প্রিন্ট করে নিতে হবে, নেওয়ার পর স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর দেওয়ার পর কি করতে হবে, আবেদন ফর্মের সঙ্গে তোমার হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ SSC এবং HSC-র যে মার্কশিট রয়েছে, সে মার্কশিটের বা নম্বরপত্র সত্যায়িত করে নিয়ে, কারো স্বাক্ষর দিয়ে সত্যায়িত করে নিয়ে সেটা অ্যাটাচ করতে হবে, এবং সঙ্গে রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ তোমরা SSC এবং HSC যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই কার্ডের দুটারই সত্যায়িত কপি করতে হবে, এবং তাদের যখন এগুলো সব কাগজপাতি হবে, এবং সঙ্গে হয়তো 7 থেকে 8 কপি বা 10 কপি ছবি লাগতে পারে, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কিংবা স্ট্যাম্প সাইজের ছবি তোমরা রাখবা, 10-20 কপি করে রাখবা সাথে, ঠিক আছে। এই ছবি লাগবে, এবং এই আবেদন ফর্ম সহ শিক্ষার্থীকে কী করতে হবে, 250 টাকা ওই কলেজে জমা দিতে হবে। যখন যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে বলছি আমি, ওই 250 টাকা কত টাকা জমা দিতে হবে, প্রথম পর্যায়ে 250 টাকা ওই কলেজে গিয়ে জমা দিতে হবে। ওই কলেজে জমা দেওয়ার পর তোমার কিন্তু এই ভর্তিটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, এবং যখন জমা দিতে যাবা তখন কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে, তাই না। এখন এই যে সিলেক্টেড হওয়ার পরে কাজ হবে কি, সাবজেক্ট চয়েস দেয়া বা সাবজেক্ট চুজ করা, মানে যারা প্রথম পর্যায়ে সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি। এখন সাবজেক্ট যারা সায়েন্স থেকে যারা রয়েছে, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বা চয়েস দেওয়ার ক্ষেত্রে তারা মূলত টপ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোই প্রথমেই দেওয়ার চেষ্টা করবা, মানে টপ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবা, যাতে তোমাদের কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে। সো যারা এই ভালো রেজাল্ট রয়েছে তারা একদম টপ সাবজেক্টগুলো দিবা। যাদের মোটামুটি একটু খারাপ রেজাল্ট সায়েন্স থেকে, আর্টস থেকে কিংবা কমার্স থেকে, তারা একটু মানে আমি মনে করি যে মোটামুটি স্ট্যান্ডার্ড যে সাবজেক্টগুলো, অর্থাৎ খারাপও না ভালোও না এমন টাইপের সাবজেক্টগুলো প্রথমের দিকে দেওয়ার চেষ্টা করবা, যাতে তোমাদের ওগুলো গ্রান্টেড হয়, মানে মনে হয় যেন একটা ভালো কলেজ কিন্তু একটা মোটামুটি সাবজেক্ট একটা পেয়েছো, এই ক্ষেত্রে কিন্তু একটা মানে ভালো একটা বেনিফিট পাবা। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, যাদের 10 পয়েন্ট রয়েছে তারা টপ সাবজেক্টগুলো 1, 2, 3, 3 এইরকম করে সিরিয়াল করে দিবা। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমাদের রেজাল্ট অনুযায়ী কিন্তু সাবজেক্টগুলো তোমার ডিসপ্লেতে শো করবে, তোমার ফর্মে কিন্তু তোমার রেজাল্ট অনুযায়ী ওই মানে সাবজেক্টগুলো যে সাবজেক্ট আছে সবগুলো শো না করলে, অর্থাৎ তোমার যদি 10 পয়েন্ট থাকে তার সবগুলো সাবজেক্ট শো করবে, যদি 10-এর কম থাকে কিংবা আরও কম থাকে তাহলে মোটামুটি যে সাবজেক্টগুলো তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই সাবজেক্টগুলো কিন্তু শো করবে। এই ক্ষেত্রে ওই শো করা সাবজেক্টগুলো তোমার ইচ্ছা মতো, নিজের ইচ্ছে মতো সাজায় দিবা, সেটা হচ্ছে ক্রম অনুযায়ী। মানে 1 নাম্বার যারা সায়েন্সের ক্ষেত্রে তারা প্রথমেই যার যে সাবজেক্ট, কেউ ম্যাথ পছন্দ করো, কেউ কেমিস্ট্রি পছন্দ করো, কেউ ফিজিক্স পছন্দ করো, এইরকম মানে স্টেপ বাই স্টেপ তারা যার যে সাবজেক্টটা বেশি পছন্দ এবং রেজাল্ট যার যত ভালো তারা সেই টপ সাবজেক্ট প্রথমেই দিবা, 1 থেকে মানে সিরিয়াল করে যতটা হয় ততটা দিবা, ঠিক আছে। সায়েন্স, আর্টস, কমার্স সবাই এই কাজটা করবা। এখন সাবজেক্ট চয়েস দেওয়ার পর এখন পরবর্তীতে তারা কিন্তু একটা সাবজেক্ট নিয়ে রেজাল্ট দেবে, সেই রেজাল্টের পর তোমাদের ওই 250 টাকা সহ ওই ফর্ম সহ ওখানে এই কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ওই জমা দেওয়ার পর তারা তোমাদের মানে পরবর্তীতে আরও কলেজের কিছু ফি আছে, কোনো কলেজে 4000 টাকা, কোনো কলেজে 5000 টাকা, সেই ফিগুলো। তাহলে আর দেরি কেন, আজই গুচ্ছ পদ্ধতির পরীক্ষার জন্য গুচ্ছ চ্যালেঞ্জ বইটি সংগ্রহ করুন, পাশাপাশি আইসিটির জন্য সংগ্রহ করুন আইসিটি চ্যালেঞ্জ বইটি। ভর্তির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এগুলো জমা দিয়ে তোমার ভর্তিটা কি করতে হবে, কনফার্ম করতে হবে। ওকে, ভর্তি আমাদের প্রথম পর্যায়ে কমপ্লিট। ভর্তি যাদের প্রথম পর্যায়ে
কমপ্লিট তারা একটু দূরে থাকবা, কারণ তাদের আর কোনো কাজ নেই। এখন যাদের এই যে প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হলো না, মানে প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে অনেকেই সাবজেক্ট পাওনি বা অনেকে কোনো কলেজ মানে পাওনি, সেক্ষেত্রে তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে কি, তাদের পরবর্তীতে কি করবে, পরবর্তীতে আসন ফাঁকা সাপেক্ষে কি করবে জানো? আসন ফাঁকা সাপেক্ষে এখানে আর একটা বিষয়, এখানে কিন্তু মেধা তালিকা, মানে প্রথম পর্যায়ে মেধা তালিকা কিন্তু 2টা মেধা তালিকা দেবে। প্রথম পর্যায়ে মেধা তালিকা তুমি যে 8 থেকে 21 তারিখে যে আবেদন করবা, প্রথম আবেদনে তোমার ওই একটা আবেদন করা থাকলে কোনো সমস্যা নাই, ওই এক আবেদনে তোমার 2টা রেজাল্ট পাবা। একটা হচ্ছে প্রথম আবেদনে যারা একদম টপ মানে রেজাল্ট যাদের রয়েছে তারা কিন্তু টপ কলেজগুলো পাবা। আর তারপর যদি মোটামুটি রেজাল্ট যাদের রয়েছে, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড রেজাল্ট যাদের রয়েছে, তারা কিন্তু ওই দ্বিতীয় পর্যায়ে কিন্তু আরেকটা রেজাল্ট দেবে, অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট, মানে একটা প্রথম মেরিট লিস্ট হবে, তারপর আসন ফাঁকা সাপেক্ষে দ্বিতীয় মেরিট লিস্ট হবে। তারা ওই দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু অনেকজন চান্স পাবা। তারাও সেম ওই আগের মতোই ওই 250 টাকা দিয়ে বা কী ফর্ম ফিল আপ করতে হবে, সেম আগের মতো ওইভাবেই ফিল আপ করে ভর্তি কনফার্ম করবা। এখন হচ্ছে গেল প্রথম মেরিট আর দ্বিতীয় মেরিট। এখন গেল কি প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিট। এই যে দেখো, ফার্স্ট মেরিট, তারপর হচ্ছে আর একটা কি সেকেন্ড মেরিট। এখন দেখো এখানে আমি প্রথমে দিলাম কি ফার্স্ট মেরিট আর সেকেন্ড মেরিট। ওকে, এখন ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিটে যারা সিলেক্টেড হয়ে গেছো এবং ভর্তি কনফার্ম করেছো তাদেরকে অভিনন্দন, এবং তাদেরকে অভিনন্দন থাকবে, তাদের নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা নেই, তারা এখান থেকে ভিনিশ। ওকে, এখন যারা ফার্স্ট মেরিটেও আসলো না, সেকেন্ড মেরিটেও আসলো না, এখন ওদের কি হবে? ওরা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে না? প্রশ্নটা কিন্তু থাকতেই পারে। এখন তাদের উত্তরটা আমি এইভাবে দেব যে তাদেরও সুযোগ আছে। সেক্ষেত্রে তাদের সুযোগটা কি? তাদের সুযোগ হচ্ছে একটাই, তারা আবার আবেদন করতে হবে, তাদেরকে আবার নতুনভাবে আবেদন করতে হবে। সেই আবেদনটা হচ্ছে তোমার ওইটাকে বলা হচ্ছে রিলিজ স্লিপ। সবাই একটু রেসপন্স করবা যে যদি বোঝা যায় তাহলে বলবা যে ভাই বুঝতে পারছি, আর যদি না বোঝো আমাকে আবার প্রশ্ন করবো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিটে সিলেক্টেড হয়েছো এবং সাবজেক্ট পেয়েছো, তারা কি বলে তাদের তো হয়ে গেল। তবে এক্ষেত্রে যারা প্রথমেই মানে প্রথম মেরিট এবং সেকেন্ড মেরিটে যারা চান্স হলো ভালো কথা, এবং কেউ যদি মোর মতো সাবজেক্ট না পাও তাহলে মাইগ্রেশনটা 1 রাখবা, হয়তো পরবর্তীতে মাইগ্রেশনে ভালো সাবজেক্ট আসতে পারে। মাইগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি 3 নাম্বার সাবজেক্ট পাও তখন কিন্তু মাইগ্রেশনে তোমার 4 নাম্বার সাবজেক্ট কখনোই আসবে না, অর্থাৎ নিচে কোনো সাবজেক্ট আসবে না, তখন উপরের সাবজেক্টগুলো আসবে। হয়তো 3 নাম্বার সাবজেক্ট পাইছো, তোমার 2 নাম্বার সাবজেক্ট আসতে পারে, কিংবা 1 নাম্বার সাবজেক্ট আসতে পারে। এবারে এক্ষেত্রে যদি পছন্দ মতো সাবজেক্ট না পাও তারা মাইগ্রেশন 1 করে রাখবা, আর যারা পছন্দের সাবজেক্ট প্রথমেই পেয়ে যাবা তারা মাইগ্রেশনটা অনুগ্রহ করে অফ করে দিবা। ঠিক আছে, এখন হচ্ছে যারা প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছো, চান্স পাওয়ার পরে এখন হচ্ছে তারা তো ভর্তি কার্যক্রম সব কিছু কমপ্লিট, তাদের নিয়ে আর টেনশন নাই। এখন যারা প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিটে যারা চান্স পাও নাই তাদের ক্ষেত্রে কি করতে হবে এবং তারা কি করবা? তাদের জন্য একটাই ওয়ে এবং থাকছে, সেটা হচ্ছে রিলিজ স্লিপ। তারা কি করবা? রিলিজ স্লিপের জন্য তারা পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি, পরবর্তীতে এই ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিটের পরে আর একটা কি বলে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আর একটা ফর্ম দেবে, সেটা হচ্ছে কি রিলিজ স্লিপের ফর্ম। ওই ফর্মটাতে কি করতে হবে? যারা ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিটে চান্স পাওনি তারা কি করবা? আবার এখানে 5টা কলেজ, সর্বোচ্চ 5টা কলেজ চয়েস দিতে পারবা। এই লিস্টে তোমাদের 5টা কিংবা যদি 10টা কলেজ দেয় তাহলে 10টা, অর্থাৎ কমপক্ষে 5টা কলেজ তোমরা চয়েস দিতে পারবা। আমার যতটুকু আমার জানা মতো আমার সময় 5টা কলেজ আমি চয়েস দিতে পেরেছি। 5টা কলেজ আমি পাইছি চয়েস দিতে। সো তোমরা 5টা কলেজ চয়েস দিবা। এখন এই যে রিলিজ স্লিপের আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেহেতু আমার জিপিএ কম ছিল বা মোটামুটি জিপিএ মাঝামাঝি টাইপের ছিল, সেহেতু কিন্তু আমরা কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু সিলেক্টেড হইনি। এখানে কিন্তু একটা বড় একটা কিন্তু ধাক্কা। কিন্তু এই যে আমার হলো না বিদায় যে এখানে আসনগুলো ফাঁকা থাকবে এমনটা কিন্তু না। এখানে দেখবা যে ভালো রেজাল্ট যাদের ছিল তাদেরকে কিন্তু ওই আসনগুলো কিন্তু দিয়েছে অলরেডি।
তারপরেও যদি কিছু আসন হয়তো বা পরবর্তীতে ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিট হওয়ার পরে অনেকে ভর্তি হবে না, কিংবা অনেকে ভর্তি ক্যান্সেল করছে ইত্যাদি ইত্যাদি, এগুলোর কারণে কিছু মানে খুবই কম সংখ্যক আসন এই ভালো কলেজগুলোতে ফাঁকা থাকবে। সেই ক্ষেত্রে তোমাদের মোটামুটি যাদের এই শেষ মুহূর্তে যাদের ভালো রেজাল্ট আসছে তারা আবার কিন্তু ওইখানে ওই কলেজ মানে ওই যে কলেজ প্রথমে দিয়েছিলে ওই কলেজটা 1 নাম্বার আসনে দিতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমাদের 5টা কলেজ, আমি বলি কটা কলেজ রিলিজ স্লিপে কটা কলেজ দিতে হবে, 5টা কলেজ, অর্থাৎ কয় কলেজ, 5 কলেজ। রিলিজ স্লিপে কয়টা কলেজ দিতে হবে, 5, মাথায় রাখো। রিলিজ স্লিপে কয়টা কলেজ চয়েস দিতে পারবা, 5টা কলেজ চয়েস দিতে পারবা। এখন 1 নাম্বার যে কলেজটা তোমরা চয়েস দিতে পারো, এই যে ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিট হওয়ার পরে যদি ভালো কলেজে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে, সেই কলেজটা তোমাকে টপ কলেজটা তুমি এখানে দিতে পারো প্রথমেই। তারপর 2 নাম্বারে দিবা তোমার নিকটস্থ কিন্তু মানে সরকারি কলেজ কিন্তু অতটা মানুষজন মানে চেনে না, বা দেশের মধ্যে অতটা মানে পরিচিত না, এমন কলেজটা দিবা 2 নাম্বারে। 3 নাম্বার দিবা একদম কাছাকাছি কোনো কলেজ। 4 নাম্বারে দিবা মোটামুটি বেসরকারি হলেও মানে মোটামুটি ভালো বা রেজাল্ট ভালো হয় এমন কলেজ। 5 নাম্বারে দিবা একদম বেসরকারি যে কলেজটা, যেটাতে তোমার মনে করো যে এই 1, 2, 3, 4 যদি মানে না হয়, চান্স না হয়, অ্যাটলিস্ট যেন এটাতে চান্স হয়, এটা মাথায় রাখবা। ঠিক আছে? যদি তুমি প্রথম মানে হইলো না, আবার কি বলে প্রথম ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিটে তোমার চান্স হলো না, কিন্তু রিলিজ স্লিপে তুমি সবগুলোই টপ কলেজগুলো দিয়ে রাখছো, মানে সব টপ কলেজ দিয়ে রাখছো, মানে সব মানে বিভাগীয় শহরের বা জেলা শহরের টপ কলেজগুলো আবার 5টাই দিয়েছো। তোমার হচ্ছে জিপিএ হচ্ছে কি, তোমার জিপিএ হচ্ছে 8 পয়েন্ট সায়েন্স থেকে, তুমি আবার টপ মনে করো যে সব কলেজ দিয়ে রাখছো। সো তোমার এই জিপিএ 8 থাকার কারণে কিন্তু তোমার কোনো কলেজে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু হয়তো বা আসন নাও দিতে পারে। যদি তুমি এই 5টা কলেজে যদি মিস্টেক করো, তখন কিন্তু তোমার 1টা বছর গ্যাপ, অর্থাৎ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছ না, হয়তো বা তোমাকে প্রাইভেটে পড়তে হবে। এবং আমি জানি যে সবার প্রাইভেটে পড়ার সক্ষমতা নাই। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরেও আচ্ছা, রিলিজ স্লিপের আমরা যখন আবেদন করব, রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া সেম প্রথম যেভাবে আবেদন করলাম ওই প্রক্রিয়া থাকবে। এবং তারপরে পরবর্তীতে যারা যারা সিলেক্টেড হবা, প্রথম মাইগ্রেশনের রেজাল্টও কিন্তু কয়টা দেবে জানো, মাইগ্রেশন রেজাল্টও 2টা হবে। একটা হচ্ছে রিলিজ স্লিপের রেজাল্টও কিন্তু 2টা হবে, একটা হচ্ছে ফার্স্ট রিলিজ স্লিপ আর একটা দ্বিতীয় রিলিজ স্লিপ বা শেষ রিলিজ স্লিপ। অর্থাৎ ফার্স্ট রিলিজ স্লিপ একটা দেবে, দ্বিতীয় রিলিজ স্লিপ একটা দেবে। তার মানে ফার্স্ট রিলিজ স্লিপে কিছু যারা নেবে ভর্তি হবে, এবং সর্বশেষে মানে একদম শেষ মানে ভর্তি কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে যে আসনগুলো ফাঁকা থাকবে সেটা হবে লাস্ট এবং ফাইনাল রিলিজ স্লিপ। ঠিক আছে? এরপর আগের মতোই ভর্তি কার্যক্রম 250 টাকা দিয়ে তোমার কাগজপত্র দিয়ে আগের মতোই ভর্তি হতে হবে। সো আশা করি মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যত ধরনের প্রশ্ন তোমাদের রয়েছে সব প্রশ্নের আমি উত্তর দিতে সক্ষম হয়েছি। এখন যদি এর বাইরেও যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি সবার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, সব প্রশ্নের আবার উত্তর দেবো আমি। এর যদি কারো কিছু জানার থাকে সবাই একটু জানাও, এর বাইরেও যদি কিছু জানার থাকে। এর বাইরে যদি জানার থাকে একটু যদি কিছু জানার থাকে একটু কমেন্ট করো, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সবাই একটু কমেন্ট করি আমরা যদি আরো কিছু জানার থাকে। আচ্ছা, এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই আমি বুঝতে পারছি না যে কেন শেয়ার করো না তোমরা, একটু শেয়ার করে দাও, শেয়ার করে নিজ নিজ টাইমে রেখে দাও, উপকার হবে, তোমাদের উপকার হবে। আমি মাত্র দেখতে পাচ্ছি 137 জন আমাদের শেয়ার করছে। সো বাকি যারা রয়েছে তাদেরকে আমি আচ্ছা, এখানে তাজিবুর আল ওয়ালিদ আপনি বিষয়টা না বুঝে আপনি হুদাই কমেন্ট করছেন একটা। আমি এখানে বলেছি যে আমি কলেজে চয়েস দিয়েছিলাম, কারণ আমি যখন ইউনিভার্সিটি তোমাদের মতো পরীক্ষার্থী ছিলাম সেই সময় কিন্তু আমাকেও এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য চয়েস দিতে হয়েছে। ঠিক আছে?
এই পুরো মানে প্রক্রিয়াগুলো কিন্তু আমাকে করে আসতে হচ্ছে। কিন্তু আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমাকে ভর্তি হতে হয়েছে। ভর্তি হওয়ার পরের দিনে আমার কি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে যে ইউ আর সিলেক্টেড ইন রাজশাহী ইউনিভার্সিটি। যখন আমি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর আমার রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট দিল, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইলাম। তো আমি জাতীয় একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো না জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো? নিশ্চয়ই আমি জাতীয় বিশ্ববিদ্যালয় না পড়ে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। তারপরে কি করলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্যান্সেল করে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছি। এই জন্য আমার প্রোফাইলে এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় না দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যাগ দিছি। আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত যা প্রশ্নগুলো রয়েছে সবাই একটু প্রশ্নগুলো করো। শেষ মুহূর্তে আমি শেষ করে দিতে চাচ্ছি, কারণ আমাদের প্রথম পর্বে আমি যে আলোচনাগুলো করলাম জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে, সেই ভিডিওগুলো কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ইউটিউব লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু এই পুরো আলোচনাটা আরেকবার তোমরা দেখে নিতে পারবা। আর পাশাপাশি আমি দ্বিতীয় পার্টের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে তোমাদের মাইগ্রেশন কিংবা সাবজেক্টের কীভাবে মাইগ্রেশন করব, কিংবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমি কিভাবে ভর্তি ক্যান্সেল করব, ভর্তি পরীক্ষা থেকে মানে ওই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে আমি আমার কাগজপাতি উত্তোলন করব, কিংবা পরবর্তীতে আমি কী কী পদক্ষেপ গ্রহণ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের প্রথম লাইভটি কেটে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু তোমাদের সবার মানে প্রশ্নগুলো আমি আশা করছি। আর এখনও যারা আমার লাইভটি শেয়ার করো না, একটু শেয়ার করে রাখো। সবাই একটু শেয়ার করে রাখো, একটু সময় দাও আমাকে, আবার সবাই যাতে অংশগ্রহণ করে, আর একটু সময় দাও আমাকে। আর একটু সময় চাচ্ছি আমি। আর একটু সহযোগিতা করো, সবাই প্রশ্ন করতে থাকো। আসলে কার কি প্রশ্ন আছে সবাই প্রশ্ন করে, এবার আমি সব প্রশ্ন উত্তর দেবো। সবাই আবার যুক্ত হও। সবাই আবার যুক্ত হও, আর একটু সময় দাও, আমি লিঙ্কগুলো শেয়ার করে দিই, আবার আমি আলোচনা যাচ্ছি। আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের আজকে আমরা সমাধান করব। সব প্রশ্নের আমরা সমাধান করব, আশা করি আর সমস্যা হবে না। আমার একটু অপেক্ষা করি, আমি একটু পানি কিনে নিই, আমার গলা শুকিয়ে গেছে। যারা আমরা অংশগ্রহণ করেছি সবাই একটু লাইভটি শেয়ার করে রাখি। আচ্ছা, আমি আবার আসলাম, আর একটু অপেক্ষা করি। আমি কিন্তু প্রথম লাইভে অর্থাৎ কিছুক্ষণ আগে আমাদের 8টা থেকে 9টার যে লাইভটি হলো সেই লাইভে কিন্তু মোটামুটি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদম আবেদন থেকে শুরু করে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। ওই বিষয়গুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ইউটিউব লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এখন হচ্ছে আলোচনা করব মূলত যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরে আমি ভর্তি ক্যান্সেল কিভাবে করব, কিংবা পছন্দের সাবজেক্ট পাইনি, আমি পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য মাইগ্রেশনটা কিভাবে কি করব, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটু কমেন্ট করো, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো, সবাই দ্রুত রেসপন্স করি, আমি বেশি সময় নিব না ভাই। আর
অনেক সময় তোমাদের নিয়ে ফেললাম, কারণ পড়াশোনা তোমরা করবা, এই সময়গুলো আমি নিতে চাচ্ছি না। আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে আমি সবগুলি ইনফরমেশন তোমাদের কাছে ক্লিয়ার করব এবং পাই টু পাই শেয়ার করে দিলাম। কারণ অনেকে আছে আমরা আবেগেই কী করি, আবেগে আমরা কি কলেজ চয়েস দিই। এই কাজটা ভাই কেউ করবা না, আমি বারবার রিকোয়েস্ট করছি এই কাজটা তোমরা করবা না। কারণ আবেগে কলেজ চয়েস দিলে কিন্তু ওই কলেজটা তোমার রেজাল্টের সঙ্গে বা কোনোভাবে আসে না বা আসবে না। সেক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তীতে যদি একবার মিস্টেক করো, পরবর্তীতে এই যে যখন মানে স্টুডেন্ট নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তীতে দেখবা যে অন্য কোনো কলেজেও মানে ভালো চান্স পাচ্ছ কিন্তু ভালো সাবজেক্ট পাচ্ছ না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার আরও বড় সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো? আশা করি এই রিস্কটা কেউ নিবা না, আশা করি ওই রিস্কটা কেউ নিবা না। আর একটু সময় নাও, বাকি অংশ আমরা শেষ করে দেব। সবাই একটু যার যে প্রশ্ন আছে সবাই প্রশ্ন করো, সবার প্রশ্ন উত্তর দেব, সবাই একটু জানাও। আর সবার জ্ঞাতার্থে আমি একটু জানিয়ে রাখি যে আসলে আজকের এই পুরো লাইভটি আমাদের স্পন্সর করেছে রাবি চ্যালেঞ্জ এবং গুচ্ছ চ্যালেঞ্জ বই। আর তাদের সৌজন্যে আমরা এই লাইভ ক্লাসগুলো এবং লাইভগুলো সাপোর্টগুলো তোমাদের সবসময় দিয়ে রাখি। যার যা প্রশ্ন আছে সবাই কমেন্ট করো। ওকে, আমি জানি যে অনেকজন অংশগ্রহণ করেছে অলরেডি। এখন সবার প্রশ্নগুলো আমি এক নজর দেখে নেব, সবার প্রশ্নগুলো দেখে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, আমি প্রথম থেকে যদি কমেন্টগুলো একটু চেক করি, এ পর্যায়ে আমরা শুধু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তারপরে মাইগ্রেশনের বিষয়টা ক্লিয়ার করে আমি লাইভটি শেষ করব। প্রথমে বলেছে মুনিরা রহমান মুনিয়া, সে বলেছে ময়মনসিং কি মাইগ্রেশনটা কি বলেন প্লিজ। মাইগ্রেশনটা হচ্ছে মাইগ্রেশন বিষয়টা একটু সবাই ডিপলি একটু দেখো মাইগ্রেশনটা কি, ঠিক আছে? আমি এগুলো একটু মিশিয়ে দিই কারণ এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আর নতুন একটা পরিচিতি মানে নতুন একটা বিষয় আমরা হয়তো জানতেছি, এটা হচ্ছে কি মাইগ্রেশন। এই মাইগ্রেশন নিয়ে একটু আমি আলোচনা করি সংক্ষেপে। মাইগ্রেশন হচ্ছে মানে কি, মাইগ্রেশন মানে কি আমরা কি জানি? মাইগ্রেশন মানে অভিবাসন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই ধরনের মাইগ্রেশন। কিন্তু এটা জাতীয় বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের এক্ষেত্রে হচ্ছে কি, ধরো তুমি চয়েস লিস্টে প্রথমে দিয়েছিলা ইংরেজি সাবজেক্ট, যারা সায়েন্স থেকে তাদের ক্ষেত্রে আমি বলি, প্রথমেই চয়েস লিস্টে ছিল মানে পড়ার তার ইচ্ছা ছিল কি গণিত নিয়ে, গণিতের পরে চয়েস দিয়েছে পদার্থবিজ্ঞান, তারপরে চয়েস দিয়েছে কি রসায়ন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সাবজেক্ট বা চয়েস লিস্ট থেকে সাবজেক্ট হচ্ছে প্রথমে কোনটা, রসায়ন হচ্ছে, কিন্তু তার পড়ার ইচ্ছা গণিত নিয়ে। গণিত ছিল 1 নাম্বার চয়েস লিস্টে, 2 নাম্বারে ছিল ফিজিক্স, 3 নাম্বারে ছিল রসায়ন। কিন্তু রসায়ন হচ্ছে 3 নাম্বারে, অর্থাৎ কেমিস্ট্রি আছে 3 নাম্বারে। আর তার মানে পরবর্তীতে সিলেক্টেড হয়েছে কি কেমিস্ট্রি নিয়ে। এখন সে কী করবে, তার তো পড়ার ইচ্ছা গণিত নিয়ে, এখন কী করবে, সে কি কেমিস্ট্রি নিয়ে ভর্তি হবে? হ্যাঁ, প্রথম অবস্থায় তাকে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হতে হবে এবং মাইগ্রেশনটা 1 রাখতে হবে। যদি সে 1 নাম্বার সাবজেক্টটা পেতে চায় তার মাইগ্রেশন 1 রাখতে হবে। মাইগ্রেশন 1 রাখার পর যদি আসন ফাঁকা থাকে গণিতে, তাহলে সে মাইগ্রেশন থেকে অর্থাৎ কেমিস্ট্রি থেকে ম্যাথ পাবে বা গণিত পাবে। এটা হচ্ছে মাইগ্রেশন। অর্থাৎ তোমার যে অবস্থায় আছে, যদি তুমি 5 নাম্বার সাবজেক্টটা মানে তুমি চয়েস দিয়েছিলে 5 নাম্বার একটা সাবজেক্ট, সেই 5 নাম্বার সাবজেক্টটা তুমি প্রথম অবস্থায় পেয়েছো, তার মানে তুমি যদি 5 নাম্বার সাবজেক্টটা প্রথম অবস্থায় পাও, এখন তোমার 5 নাম্বার সাবজেক্ট পছন্দ হয়নি, তোমার ইচ্ছা যে আমি তোমার 1 নাম্বার বা 2 নাম্বার যে সাবজেক্টগুলো দিচ্ছ সেগুলো পাওয়ার, তার মানে তুমি মাইগ্রেশন 1 রাখবা, তার মানে তুমি উপরে সাবজেক্টগুলো পাবা। তবে মাইগ্রেশনের জন্য একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কি মাইগ্রেশনে কিন্তু কখনো মানে নিচের সাবজেক্ট তুমি পাবা না। 5 নাম্বার যদি চয়েস দাও তাহলে 5 নাম্বারের উপর থেকে সাবজেক্টগুলো পাবা, ঠিক আছে? যদি তুমি 3 নাম্বার সাবজেক্ট পাও তার মানে তোমার মাইগ্রেশন যদি 1 থাকে তাহলে 2 নাম্বার বা 1 নাম্বার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে মাইগ্রেশন। ওকে, যারা সাবজেক্ট মানে ভালো সাবজেক্ট পাবা না তারা মাইগ্রেশনটা 1 রাখবা, আর যারা পছন্দের সাবজেক্ট পাবা তারা কি করবে, মাইগ্রেশন অফ করে দিবা, ঠিক আছে? এটা একটা বিষয়। এখন তারপর দেখি কে কমেন্ট করেছে আমার।
শাকিলা মেহনাজ বিতি সে বলেছে বিভাগ পরিবর্তন থাকবে কি? হ্যাঁ, এখানে বিভাগ পরিবর্তন অবশ্যই থাকবে। কেউ যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও, সে কিন্তু আর্টসের জন্য বাংলা, ইংরেজি এই সাবজেক্ট মানে যে পছন্দের যে কোনো সাবজেক্ট কিন্তু চয়েস লিস্টে দিতে পারবে। কেউ কমার্স থেকে এসে কিন্তু ওই মানবিকের সাবজেক্ট চয়েস দিতে পারবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, আর্টস থেকে কিংবা কমার্স থেকে কেউ কিন্তু সায়েন্সের সাবজেক্ট চয়েস দিতে পারবে না। কিন্তু সায়েন্সে যারা থাকবে তারা কিন্তু আর্টস কমার্সের সাবজেক্ট চয়েস দিতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তারপর এখানে আরেকজন কমেন্ট করেছে, তানভীর রহমান সাজিদ, যে বলেছে ভাই বিজ্ঞান বিভাগের আমি কি ইংরেজি, বাংলা, ইকোনমিক্স এসব সাবজেক্ট চয়েস দিতে পারবো? হ্যাঁ ভাই, অবশ্যই পারবা, কোনো সমস্যা নেই, পারবা, বিজ্ঞান বিভাগের জন্য এটা। ঠিক আছে। তারপর শাকিলা মেহরাজ আবার বলেছেন, রাজ কলেজে কি বিভাগ পরিবর্তন থাকবে? হ্যাঁ, বাংলাদেশের যতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে সবখানে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। তানভীর আহমেদ সাজিদ আবার বলেছেন, ভাই বিজ্ঞান বিভাগের হ্যাঁ, এটা উত্তর আমি দিয়েছি, অলরেডি দিয়ে দিয়েছি ভাইয়া। তারপর হাশেম খান বলেছেন, আমি সেকেন্ড টাইম সিটি কলেজ থেকে বলছি, ওয়েলকাম। তারপরে অনুশ্রী শাহ অনন্যা বলেছেন, ভাইয়া রংপুর কারমাইকে কলেজে আর্টসে সিট হতে এসএসসি আর এসএসসি মিলে 8 পয়েন্ট রেজাল্ট, প্লিজ অ্যান্সার দেন। আর্টস থেকে সম্ভাবনা আছে 8.89, তবে খুব মানে সম্ভাবনা আমি বলবো যে 60% এত পয়েন্ট নিয়ে, তবে 9 পয়েন্টের উপর থাকলে সম্ভাবনা বেশি থাকে। তারপর হাসেম বলেছেন 8.43 নিয়ে কোন কলেজ? আসলে ভাই কলেজ আমি সব কিছু বিষয় ক্লিয়ার করে দিয়েছি। এখন তোমার কোন কলেজে ইচ্ছা বা কোন কলেজে পড়ার ইচ্ছা, অবশ্যই এই পয়েন্ট নিয়ে টপ কলেজ না দিয়ে মোটামুটি স্ট্যান্ডার্ড কোনো কলেজ চয়েস দিও, এটা তোমার জন্য বেটার হবে। তারপরে উম্মে হাবিবা মিতু বলেছেন, আমি বরিশাল বিএম কলেজে 7.89 নিয়ে কি কোনো সাবজেক্ট পেতে পারি? বরিশাল বিএম কলেজ সম্পর্কে আমার খুব একটা তথ্য বা জানাশোনা নেই, তবে বরিশাল বিএম কলেজ যদি খুব বড় টপ কলেজ না হয় তাহলে এই পয়েন্ট নিয়ে 7.89 নিয়ে আসার সম্ভাবনা অবশ্যই আছে। তারপর মনিরা খান বলেছেন, সায়েন্সে আমি এসএসসি এবং দুটো মিলে 10 এবং অনার্সে সায়েন্সের সাবজেক্ট নিতে চাচ্ছি না, অন্য গ্রুপের কোনো সাবজেক্ট নিলে ভালো হবে। অন্য গ্রুপের কোন সাবজেক্ট, যেহেতু মনিরা খানম আপনার দুটো এসএসসি এবং এসএসসি দুটো মিলে হচ্ছে 10 পয়েন্ট, সেক্ষেত্রে যেহেতু সায়েন্সের সাবজেক্ট নিয়ে আপনার পড়ার ইচ্ছা নাই, সো আপনি একটা কাজ করতে পারেন, আপনি ইংলিশ সাবজেক্টটা প্রথমে চয়েস লিস্টে রাখতে পারেন। ইংলিশের পর বাংলা, ইকোনমিক্স এই সাবজেক্টগুলো চয়েস লিস্টে রাখতে পারেন। তবে আমার একান্ত ব্যক্তিগত যে মতামত, যেহেতু রেজাল্ট ভালো আছে, আপনি ইংলিশ সাবজেক্টটা 1 নাম্বার চয়েস লিস্টে রাখবেন, ইনশাল্লাহ আসবে। তারপর মনিরা রহমান মুনিয়া বলেছেন, কমার্স থেকে কোন সাবজেক্ট নিলে ভালো হবে? যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ভাইয়া, সো কমার্সের বিষয়ে আমার খুব একটা জানাশোনা নেই, তবে কমার্সে কোনো ভাইয়া বা আপু যদি পড়ে থাকে একটু জানিয়ে নেব কাইন্ডলি, এটা ভালো হবে। তারপরে মুস্তাই রহমান মৃত্তিকা বলেছেন, ভাইয়া কমার্সের আমি আমার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড হারাইয়া ফেলছি, মেইন কপিটা ফটোকপি আছে, সেটা কি কলেজে জমা দিলে হবে? হ্যাঁ, ফটোকপিটা কি করতে হবে, যে কাগজপাতি তোমরা কলেজে জমা দিবা সেটা ফটোকপিটা সত্যায়িত করে নিতে হবে, কোনো একজন ব্যক্তির কাছ থেকে স্বাক্ষর দিয়ে সত্যায়িত করে নিলেই হবে, আর কোনো সমস্যা হবে না। তারপর আশিকি আরিয়ান বলেছেন, ভাইয়া ঢাকা 7 কলেজ সম্পর্কে আলোচনা করলে খুশি হব। আশিকি আরিয়ান, এখন আমি বলছি ঢাকা 7 কলেজের সম্পর্কে, যারা লাইভটা দেখছো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা ছিল, আমাদের পূর্ণাঙ্গ একটা আলোচনা। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন সবগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন আসি হচ্ছে কোন প্রশ্নটা, সেটা হচ্ছে যে কি ঢাকা 7 কলেজ নিয়ে। এখানে মনে রাখবা যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু 7টা কলেজ রয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। কিন্তু কেউ মনে মনে ভাবিও না যে ভাই আমি ওই 7 কলেজে পড়লে একটা ঢাবিয়ান হবো, এটা এমনটা কিন্তু না। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন, সেক্ষেত্রে ওই 7 কলেজে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতন, তারা কিন্তু আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, কিন্তু পরবর্তীতে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনা হয় ঢাকা 7 কলেজ নামে। এই ঢাকা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে এবং পরীক্ষা পদ্ধতি সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব স্টাইলে নিয়ে থাকে। এই 7 কলেজের হচ্ছে কি, তোমাকে চান্স পাওয়ার জন্য যা করতে হবে, একটা নির্দিষ্ট তারা জিপি, অর্থাৎ গুচ্ছর জন্য বা রাবের জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে আবেদন আমরা যেরকম করি, এই আবেদন পর্যায়ে তারা একটা সার্কুলার দেবে, ওই সার্কুলার তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পর কী করতে হবে, পরীক্ষার জন্য তোমাদের ডাকবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তোমরা যেরকম পরীক্ষা দাও সেই রকমই পরীক্ষা হবে, কিন্তু সেখানে কোশ্চেন খুব হার্ড হবে না। মাথায় রাখবা, তোমাদের পাস মার্ক মোটামুটি তুললেই তোমরা চান্স ওখানে। যারা মোটামুটি পাস করবা তাদেরকে সবাইকে কিন্তু ওখানে আসন সংখ্যা দেয় বা সিট দেয়। এটা হচ্ছে ঢাকা 7 কলেজের
চান্স পাওয়ার একটা ওয়ে বা চান্স পাওয়ার উপায়। যারা মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যাদের অনেকের ইচ্ছা থাকে যে আমি ঢাকাতে পড়বো বা ঢাকার কোনো কলেজে পড়বো, তারা কিন্তু ঢাকার আন্ডারে যে 7 কলেজ রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা দিয়ে ট্রাই করতে পারো এবং সেখানে তোমার পছন্দের সাবজেক্ট কিন্তু পেয়েও করতে পারো। ওখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আলাদাভাবে রয়েছে, সেগুলোতে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া লাগে। ওকে, আশা করি তোমার এই উত্তরটা বা সবার এই উত্তরটা তোমরা পেয়ে গেছো। এরপরে আমি দেখছি কে কমেন্ট করেছে আমাকে। ফারজানা ইসলাম বলেছেন, ভাইয়া সায়েন্স থেকে কি আর্টস বা কমার্সের সাবজেক্ট চুজ করা যাবে? হ্যাঁ, এটা আমি উত্তর দিয়েছি, চুজ করা যাবে। ঠিক আছে, চুজ করা যাবে। আমি সবার কিন্তু উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা ভাইয়া, কারমাইকেল 4 ইয়ারের মতো কত টাকা খরচ হবে? এখানে খরচের বিষয়টা যেহেতু আছে, কোশ্চেনটা করেছিল কে আমাকে? কোশ্চেনটা করেছিল হচ্ছে মারিয়া তাফসি মিমি। মারিয়া তাফসির মিমির কোশ্চেনের উত্তরের মাধ্যমে আমি সবাইকে নোটিশ দিতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যে সরকারি যে কলেজগুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি যে কলেজগুলোতে আপনি পড়েন না কেন, আপনাকে কিন্তু মোটামুটি খুব বেশি খরচ না, অর্থাৎ আপনার যখন ফাইনাল ইয়ারে পরীক্ষা হবে সেক্ষেত্রে 4,000 কিংবা 5,000 টাকা আপনার ফর্ম ফিল আপ করতে হয়। এর সঙ্গে কলেজের কিছু খরচ বা কলেজের অন্যান্য কিছু ভাতা সহ মোটামুটি অ্যাভারেজে 6 থেকে 7,000 টাকা করে আপনার খরচ হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রত্যেক পরীক্ষার পর, অর্থাৎ আপনার মিড টার্ম পরীক্ষা আছে, অর্থাৎ তারপর ফাইনাল ইয়ারের পরীক্ষা, তবে ফাইনাল ইয়ার পরীক্ষার সময় কিন্তু এই টাকাটা পে করতে হয়, এটা একটা বিষয়। আশা করি তোমার এই উত্তরটা পেয়ে গেছো। এরপরে হচ্ছে তানভীর আহমেদ বলেছেন যে ভাই SSC 5 এবং 4.9 9.8 নিয়ে টপ সাবজেক্ট কি পাওয়া যাবে? 9 পয়েন্ট নিয়ে রসায়ন পাওয়ার সম্ভাবনা আছে, যদি সেটা হচ্ছে তোমার টপ কলেজ না হয়ে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা যদি কলেজ হয়, তবে টপ কলেজও পাওয়ার সম্ভাবনা থাকে যদি তুমি সিলেক্টেড হও, এটা একটা। বাণিজ্য বিভাগ থেকে কি মানবিকের যাওয়া যাবে? হ্যাঁ, যদি মাইগ্রেশন এই অপশনটা থাকে তাহলে সাবজেক্টটা পাওয়া যাবে। তারপর আরেকটা বিষয়, এমডি ইব্রাহিম সরকারকে আবারও আমার অন্তরস্থল থেকে থ্যাঙ্কস। সে বলেছে প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করেন, কারণ এটা হচ্ছে রিকোয়েস্ট করার কোনো দরকার নাই, কারণ আমি মনে করি যে যাদের জন্য দরকার লাইভটা, স্পেশালি যাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তারা কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছে। যারা মনে করছে যে এগুলো জানার দরকার তারা কিন্তু শেয়ার করেনি। সো যাদের ইম্পর্টেন্ট তারা কিন্তু শেয়ার করে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু ভাই একদম ডিরেক্টলি বলছি না যে ঢাকার মধ্যে বা রাজশাহীর ভিতর কে কোন কলেজ চয়েস দেবে, এটা কিন্তু আমি একদম ডিরেক্টলি বলতে পারবো না, কারণ অনেকে দেখা যাচ্ছে জিপিএ খারাপ। সেক্ষেত্রে আমি যদি বলি যে ঢাকার ভিতর এই 1 নম্বর ঢাকা কলেজটাই তোমরা চয়েস দেবো, সেক্ষেত্রে যাদের জিপিএ খারাপ তারা কিন্তু ঢাকা কলেজ কিন্তু পাবো না, এরকম সম্ভাবনা নাই। সো আমি মনে করি যে এই চয়েসটা একান্ত নিজে ভাবো, এই যে ফ্যামিলির সঙ্গে বোঝাপড়া করো যে আসলে তারা যদি তুমি চান্স পাও সেখানে লেখাপড়া করাবে কিনা, এগুলো ক্লিয়ার হওয়ার পর তারপর কিন্তু চয়েস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ইব্রাহিম সরকার বলেছেন যে সায়েন্স থেকে আমার সায়েন্স থেকে হচ্ছে 4.9339, এটা এসএসসিতে, এবং এসএসসিতে 4.7, টোটাল 9.14। আর্টস গ্রুপ, হ্যাঁ আর্টস গ্রুপ থেকে মোটামুটি 9.14 এবং এর উপরে যাদের রয়েছে ভালো সাবজেক্ট পাওয়ার সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি জিপিএ কার কত হয়েছে এই বিষয়গুলো নিয়ে মনে হয় আর কথা না বাড়াই আমি। আজিজুল হক কলেজ কি 10 দিয়ে কেমিস্ট্রি পাবো? হ্যাঁ, আতিকুর রহমান আশিক, আপনি অবশ্যই, আপনার যদি 10 পয়েন্ট থাকে আপনি আজিজুর রহমান কলেজে একটা সাবজেক্ট পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এমডি আজমল হোসাইন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যেটা মোটামুটি যারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন তাদের জন্য একটা ভালো একটা কোশ্চেন হতে পারে এটা। সে বলেছে যে ভর্তির ক্যান্সেল করতে কত টাকা লাগে তার, অর্থাৎ যদি ভর্তি ক্যান্সেল করতে চাও, যদি পরবর্তীতে কেউ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কেউ যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এবং বা অন্য দেশের বাইরে যারা পড়াশোনা করতে চাও, দেশের বাইরে যেতে চাও, সেক্ষেত্রে ভর্তি যদি ক্যান্সেল করতে চাও, মোটামুটি তোমাদের ভর্তি ক্যান্সেলের জন্য 3 থেকে 4,000 টাকা লাগতে পারে, বা কলেজ ভিত্তিক এর বেশি লাগতে পারে, অর্থাৎ মোটামুটি 3 থেকে 4 বা 5,000-এর উপরে না, অর্থাৎ 5,000-এর উপরে লাগবে না ভর্তি ক্যান্সেল করতে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি কে কমেন্ট করেছে, আর আমি একটু দেখি সবার কমেন্ট আমি দেখছি, দেখার চেষ্টা করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, এখানে রঙ্গন বসাক একটা কোশ্চেন করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি কিন্তু
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করব না, কিছু করব না, আমি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সেকেন্ড টাইমে প্রিপারেশন নেব, সেক্ষেত্রে কি আমাকে সব খরচ দিতে হবে? আসলে সেক্ষেত্রে খরচ ওই মুহূর্তে দিতে হবে না, কিন্তু আপনি যখন আবার পরবর্তীতে পরীক্ষা দিতে যাবেন, যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না হয়, আপনি যখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু তারা সেই টোটাল খরচগুলো আপনাকে নেওয়ার চেষ্টা করবে। সে যদি টোটাল খরচ নাও নেয়, মোটামুটি আপনার কাছ থেকে 60% বা 70% টাকা কিন্তু তারা নেবে। তাওসিনা বিনতে আহসান কমেন্ট করেছেন যে খুলনা গভর্নমেন্ট গার্লস কলেজে ভর্তি হতে চাই, একটা সাবজেক্ট হইলে চলবে আর্টসের, 8.7577। হ্যাঁ, সায়েন্স থেকে আসার সম্ভাবনা আছে এখানে, কিন্তু মানে আমি মোটামুটি বলবো যে কলেজগুলো শুধুমাত্র ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, সেই ক্ষেত্রে কম রেজাল্ট হলে কিন্তু চান্স পাওয়ার অ্যাবিলিটি কিন্তু কম। কিন্তু এখানে আমি আরেকটা গোপন ইনফরমেশন দিয়ে রাখি, যারা মহিলা কলেজে, অর্থাৎ মেয়েরাই তো মহিলা কলেজে পড়বে, তাই না? এখানে ছেলেদের কিন্তু কোনো সিট নাই, আসন থাকবে না, স্বাভাবিক। এখন যারা মহিলা কলেজে যারা পড়াশোনা করতে চাচ্ছ বা আগ্রহী রয়েছে, তাদের মোটামুটি যদি কম পয়েন্টও থাকে, মোটামুটি যদি কম পয়েন্ট, জিপিএ যদি কম থাকে, দুইটা মিলে যদি কম থাকে, তারা ফার্স্ট চয়েসটাই মহিলা কলেজ দিতে পারো। যাদের মানে সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, মানে জিপিএ কম, মানে মোটামুটি 8 পয়েন্ট কিংবা 8.5 এই পয়েন্ট যদি থাকে, তারা ফার্স্ট চয়েস লিস্টে কিন্তু মহিলা কলেজ দিবা। বিশেষ করে মেয়েরা যারা মহিলা কলেজ চয়েস দেবা, দেখা যাচ্ছে যে ওই মহিলা কলেজে তোমাদের ওই সাবজেক্ট কিন্তু টপ সাবজেক্টে আসবে, আমি মনে করি। আর দেখতে পাই আমি, আর দেখি কিছু ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন আছে কিনা কারো। মারুফ আহমেদ বলেছেন যে ভাই আমার দুইটাতে 5, আমি কি রাজশাহী কলেজে চান্স পাবো? হ্যাঁ, অবশ্যই 5 যেহেতু আছে, জিপিএ 5 থাকলে রাজশাহী কলেজে তারা অনায়াসে চয়েস দেবে, কোনো সমস্যা নেই। প্রথম পর্যায়ে যে সাবজেক্ট না আসে, মাইগ্রেশনে দ্বিতীয় মেরিট লিস্টে আসবেই। আচ্ছা, একজন বলেছেন আশফাক খন্দকার, তার হচ্ছে সায়েন্স থেকে এসএসসিতে 4.64 এবং এসএসসিতে মানবিক থেকে 4.33, টোটাল হচ্ছে 8.97। আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ ইংরেজি সাবজেক্ট পাবো? জাতীয় বিশ্ববিদ্যালয় 8.97 নিয়ে, যেহেতু আপনার মানবিক থেকে সাবজেক্ট ইংরেজি, বিশেষ করে টপ সাবজেক্ট কিন্তু ইংরেজি। জাতীয় বিশ্ববিদ্যালয় টপ সাবজেক্টের ভিতরে কিন্তু মোস্ট টপ হচ্ছে ইংরেজি, কারণ এই ইংরেজি সাবজেক্টের এতটা কদর। এখানে তোমার আর্টস থেকে যারা পাশ করে তারাও ইংরেজি চয়েস দেয় যাতে ভালো রেজাল্ট, তারপর সায়েন্স থেকে মোটামুটি যারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে চায় না তারাও কিন্তু ইংরেজি চয়েস দেয়, তারপর কমার্স থেকে যারা মোটামুটি ভালো রেজাল্ট তারাও কিন্তু ওই ইংলিশ সাবজেক্টের চয়েস দেয়। এক্ষেত্রে ইংলিশ সাবজেক্ট কিন্তু অনেক ডিমান্ড কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এক্ষেত্রে এই পয়েন্টে হয়তো বা নাও আসতে পারে সাবজেক্টটা। আচ্ছা, ইসমাইল হোসেন বলেছেন 8.78 নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়াতে ইংলিশ পাওয়া যাবে কি? হ্যাঁ, আপনি চয়েস দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে, আমি সবার কমেন্টের আচ্ছা, এখানে একটা সামজিদ মাশরাফি একটা কমেন্ট করেছেন যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন পিছানোর সম্ভাবনা আছে কি? যদি করোনার পরিস্থিতি এইরকমই স্বাভাবিক থাকে, তবে আমার মনে হয় যে পিছিয়ে দেবে না তারা, যেহেতু একটা লং টাইম দিয়ে দিয়েছে, 8 তারিখ থেকে 21 তারিখ, অর্থাৎ 8 জুন থেকে 21 জুন। সেক্ষেত্রে পিছানোর সম্ভাবনা খুবই কম। যদি করোনা মহামারী বা অনলাইনে কার্যক্রম করতে যদি সমস্যা হয়, পরবর্তীতে হয়তো বা তারা বাড়ায় দিতে পারে, সেটা নোটিশ দিয়ে অবশ্যই জানায় দেবে। তবে চেষ্টা করবেন সবাই দ্রুত সময়ে আবেদনগুলো করার জন্য। আচ্ছা, অনেকে কোশ্চেন করছো যে আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তখন আমার ভর্তি ফি কত লাগবে বা ভর্তির টোটাল কত লাগবে, এটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট না, তবে 6 থেকে 7 হাজার লাগবে সায়েন্সের ক্ষেত্রে, আর মানবিকের ক্ষেত্রে মোটামুটি 5 হাজার, আর কমার্সের ক্ষেত্রে 5 হাজার, এই টাইপের। তবে এটা ডিপেন্ড করবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো এবং ওই কলেজের প্রশাসন তোমার কত টাকা ফি নির্ধারণ করেছে এর উপর ভিত্তি করে। আমি অনেকগুলো উত্তর দিয়ে দিলাম সবার মোটামুটি। তাহলে আর দেরি কেন, আজই গুচ্ছ পদ্ধতি পরীক্ষার জন্য গুচ্ছ চ্যালেঞ্জ বইটি সংগ্রহ করুন, পাশাপাশি আইসিটির জন্য সংগ্রহ করুন আইসিটি চ্যালেঞ্জ বইটি। ভর্তির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।